ইমেল ভাই কি আছেন ভাইয়া? হ্যাঁ আমি আছি, আবরার কই? আবরার ভাই ফোন দিছি ভাই, জয়েন দিতেছি। আপনার নাম বলেন। হ্যাঁ ফোন দিছি ভাইয়া, জয়েন দিতেছি। তাহলে আর 2-1 মিনিট ওয়েট করে শুরু করবো মানে ভাইয়া, ঠিক আছে? ওকে, আজকে তো লাস্ট ক্লাসের শেষ, মানে 7টা ক্লাস তোমাদের ইংরেজি, আজকে 6 নাম্বার ক্লাস। তো কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করতে পারো, আমি দেখে জবাব দিয়ে দিই। সংখ্যা এখনো বাড়তেছে, স্টুডেন্ট সংখ্যা, আমরা একটু ওয়েট করছি। আর কোনো প্রশ্ন নাই? এটা তো খুব জটিল সমস্যা, ইংলিশে মার্ক খুব কম আসে, কিভাবে কি করবো? বেসিক করা লাগবে। প্যাটার্ন তো দেখছো ভর্তি পরীক্ষার, সব টোটালি ডিপেন্ডস অন বেসিক। বেসিক নিয়ে প্রশ্ন আসতেছে। আগে আসতো যে মেমোরাইজিং পার্ট বেশি, এখন ওরকম আসে না। এটা টাফ কথা তুষার দেব, গ্রামারের জন্য প্রিপারেশন বুকে নিয়ম পড়লেই হবে কিনা, এটা খুব টাফ টাফ কথাবার্তা বললাম। তো যেটুকু দরকার এগুলো তো পড়াচ্ছি, ওইটা ধরে ধরে আগাও, তারপর বই পড়বা। বলছি না 3টা ওয়েতে অ্যাপ্রোচ করার জন্য। প্রথমে কি করবা? ক্লাস ভালো করে করবা, তারপর যে অ্যানোটেট করা যে পিডিএফ সেই স্লাইডটা পড়বা, তারপর তোমার যে হাতের কাছে যে বই ওইটা পড়বো। এই 3 in 1। রিটেন নিয়ে কি করবো? হ্যাঁ রিটেন তো বলবো আমরা। গত বছর যদি রিটেনের প্রশ্ন দেখি, আজকে আপনার একটা টপিক যুক্ত করা আছে, অনুবাদ। ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি, এই পার্টটুকু আসে। আরেকটা হচ্ছে কি, গত বছর দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে লিখতে আসছিল কোনো কিছু, 10 মার্কের। সো আশা করা যাচ্ছে এবার এরকমই আসতেই পারে। এটা খুব টাফ প্রশ্ন। ভোকাবুলারির জন্য কি করব? এটা তো শর্ট টার্ম প্রসেস না, এটা লং টার্ম বেসিস একটা ব্যাপার স্যাপার। এখন তোমাকে যদি আমি আশার বাণী শুনি, আশার বাণী শুনে আসলে লাভ নাই। বি প্র্যাকটিক্যাল। 3 মাস তুমি যদি পড়ো, ভোকাবুলারি কমন করতে পারে, নাও করতে পারে, কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস। যে ছোটবেলা থেকে ভালো করে পড়তেছে ভোকাবুলারি, তার এগুলো সহজ লাগে। তো হুট করে এরকম কিছু বলা যাচ্ছে না আসলে। তুমি পড়তে পারো, বিভিন্ন বইটি পড়তে পারো, কিন্তু এর কোনো নিশ্চয়তা দিচ্ছে না যে কমন পড়বে। কবিতা পাঠ নিয়ে সমস্যা আছে কেন? এইচএসসি যেরকম কবিতা নিয়ে লিখতে ওরকমই আসবে। পোয়েম অ্যানালাইসিস। নান বাট আল্লাহ কেন বলছে? এখানে বাট একটা প্রিপোজিশন, কারণ বাট এখানে ছাড়া বা ব্যতীত অর্থে আসছে, জেনি। তা তো জানি না। আরিফুল কি প্রশ্ন করছো? গ্রামারের টপিক গুলো সেটা বুঝতে পারছি না। ওকে, আবরার ইজ ব্যাক। আবরার প্লিজ কন্টিনিউ। আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং। আমরা আমাদের আজকে ইংরেজি 6 নাম্বার যে লেকচার আছে আমরা সেখানে চলে আসছি, এবং তোমরা মনে হয় অলরেডি দেখতে পাচ্ছ যে আমাদের আজকের ক্লাসের কন্টেন্ট গুলো কি কি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য কন্টেন্টের মধ্যে আছে phrases, নাম্বার, অ্যাডজেক্টিভ, কম্পারিজন অফ ডিগ্রি, প্রভার্বস, ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এর মধ্যে অ্যাজ ইউজুয়াল প্রভার্বস, ভোকাবুলারি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জিনিসগুলো হচ্ছে যেহেতু মুখস্থ করার বিষয়, সো সেগুলো তোমাদেরকে দেখতে হবে। আমি গ্রামার অংশটুকু আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবার শুরুতে আমরা একটু ফ্রেজ অংশটুকু বোঝার চেষ্টা করি। যদি তোমাদেরকে আমি জাস্ট একদম একদম নর্মালি তোমাদেরকে যদি আমি বলি যে ফ্রেজ জিনিসটা কি, একদম সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন, কে কি বলতে পারবা? হোয়াট ইজ এ ফ্রেজ?
তোমরা ফ্রেজ বলতে কে কোনটাকে বুঝো একটু আমাকে দ্রুত জানিয়ে দাও যে ভাইয়া এইটা ফ্রেজ বা ওইটা ফ্রেজ। ওকে, কারণ খুব সুন্দর একটা ডেফিনিশন বলেছে, থ্যাংক ইউ। সেহেতু থ্যাংক ইউ, এটাও সুন্দর, এটা ঠিকই, দুইটাই ঠিক আছে। অনন্যা থ্যাংক ইউ। তুষার কি বলতে চাচ্ছ, মানে এই কথাটার মানেটা কি? ওকে ফাইন। সো সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশন এটাই যে একাধিক শব্দ, একাধিক শব্দ থাকলে সেটা একটা ফ্রেজ। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে আমাদের যদি একটা শব্দ হয় তাহলে আমরা তো একটা শব্দ পেয়ে গেলাম। একটা শব্দে নাউন হয়, একটা শব্দে অ্যাডজেক্টিভ হয়, একটা শব্দে অ্যাডভার্ব হয়, অনেক কিছুই হয়, আমরা পার্সিভ স্পিচ গুলো পেয়ে গেলাম। কিন্তু যখন আমাদের একাধিক শব্দ আসে তখন ঘটনাটা কি হয়? ঘটনাটা হচ্ছে যখন একাধিক শব্দ চলে আসে আমাদেরকে দুইটা জিনিস যাচাই করে দেখতে হয় ভাইয়া। একটা হচ্ছে সেই একাধিক শব্দের মধ্যে কোনো ভার্ব আছে কিনা, আর একটা হচ্ছে যদি ভার্ব যদি থাকে তাহলে এটার ডিসিশন একরকম, আর ভার্ব যদি না থাকে তাহলে সেটার ডিসিশন আরেক রকম। সো ফ্রেজ বলতে আমরা সবচেয়ে সহজ যেটা বুঝি, ফ্রেজ বলতে আমরা সবচেয়ে সহজ যেটা বুঝি, দুই অথবা দুই প্লাস সংখ্যক শব্দগুচ্ছ আছে এবং সেখানে হচ্ছে ভার্ব নাই। সোজা কথা হচ্ছে এইটা, ঠিক আছে? কারণ যদি ভার্ব থাকতো আমরা সেটাকে কি বলতাম? আমরা বারবার এই জিনিসটা কেন আমাদের বলা লাগে যে ভার্ব নাই? ভার্ব থাকলে সেটাকে আমরা কি বলতাম বলতো? থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু তোমাদেরকে মনে আছে না ওই যে ক্লজ আইডেন্টিফিকেশন পড়িয়েছিলাম, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। ওকে ফাইন। ক্লজ আর সেন্টেন্স এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্যটা কি বলতো ভাইয়া? ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? দেখো ক্লজেও ভার্ব থাকে, সেন্টেন্সেও ভার্ব থাকে, ক্লজেও সাবজেক্ট থাকতে পারে, সেন্টেন্সেও সাবজেক্ট থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, এটা ক্লজেরও থাকতে পারে। অভিষেক থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যখন একটা সেন্টেন্স লিখি তখন তখন আমরা সেন্টেন্সের শেষে তিনটা জিনিস দেই। একটা হচ্ছে ফুল স্টপ, একটা ফুল স্টপ দিতে হবে, পাংচুয়েশনটাই হচ্ছে ডিফারেন্স। একটা ফুল স্টপ দিতে হবে, একটা কোশ্চেন মার্ক দিতে হবে, অথবা এটা দিতে হবে। এগুলা কিসের শেষে হয়? ক্লজের শেষে হয় না, সেন্টেন্সের শেষে হয়। কথা বুঝছো? কথা বুঝছো? কোনটা শেষে এটা হয়? এটা হয়। ক্লজের শেষে কি এগুলা হয়? ক্লজের শেষে এটা হয় না, সেন্টেন্সের শেষে এটা হয়। এবার কি বুঝাইতে পারছি? তো সেন্টেন্সের পরে পাংচুয়েশন হয় কিন্তু ক্লজের পরে সাধারণত কোনো পাংচুয়েশন হয় না, ঠিক আছে? ক্লজের শেষে যদি আমি কমা দেই, কমা দিতে পারি কিন্তু আমি কিন্তু ফুল স্টপ দিতে পারবো না। এটুকু যদি বুঝে থাকো তোমরা একটু ইয়েস লিখে পাঠাই দাও তো। ওকে, তাহলে আসো আমরা শুরু করি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না মোটামুটি? ক্লজ কি, ফ্রেজ কি, কনজাংশন কি, সেন্টেন্স কি, মোটামুটি একটা ক্লিয়ার হয়েছে না? আচ্ছা ওকে, তাহলে আসো আমরা সবার প্রথম শুরু করি নাউন ফ্রেজ। আচ্ছা, নাউন ফ্রেজ কি জিনিস? খুব সুন্দরভাবে যদি আমি তোমাদেরকে বলি, নাউন ফ্রেজ হচ্ছে সেই ফ্রেজ যদি একাধিক শব্দগুচ্ছ মিলে একটা নাউনের কাজ করে তখন তাকে বলে নাউন ফ্রেজ। এরকম দেখো, সিঙ্গিং ইন দ্য বাথ রিল্যাক্সেস মি, আমি চাইলে এটাকে এভাবে পড়তে পারি না, সিঙ্গিং রিল্যাক্সেস মি। দেখো তো একই কথা না? আমি যদি ইন দ্য বাথ অংশটুকু বাদও দিই, আমি যদি বলি সিঙ্গিং রিল্যাক্সেস মি, এই দুইটা কি একই কথা থাকলো কিনা? আমি এই জায়গায় যদি একটা ইট বসাই, ইট বসাই যদি বলি ইট রিল্যাক্সেস মি, কথাটা একই থাকলো কিনা? দেখো তোমাদের কাছে একটা টেকনিক শিখিয়ে দিই, হ্যাঁ, চোরা বুদ্ধি শিখিয়ে দিই। চোরা বুদ্ধি হচ্ছে নাউন ফ্রেজ কিংবা নাউন ক্লজ দুইটাই কিসের মতো কাজ করে? একটা নাউন ফ্রেজ কিংবা একটা নাউন ক্লজ কি হিসেবে কাজ করে বলো তো? প্রত্যেকে লিখে পাঠাও। একটা নাউন ফ্রেজ অথবা একটা নাউন ক্লজ কি হিসেবে কাজ করে?
নাউন হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে যদি যদি তারা নাউন হিসেবে কাজ করে, নাউনকে কি দিয়ে সাবস্টিটিউট করা যায়? আমি সুন্দর মতো লিখি, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ সমান সমান হচ্ছে নাউন। এখন বলো নাউন সমান সমান কি? অঙ্ক করি আমরা। নাউনকে কি দিয়ে সাবস্টিটিউট করা যায়? প্রোনাউন। প্রোনাউন, তাই না ঘটনা? তাহলে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ ইজ ইকুয়াল টু প্রোনাউন, আমরা এটা বলতে পারি কিনা? সুতরাং নাউন ফ্রেজ অর নাউন ক্লজ ইজ ইকুয়াল টু কি? প্রোনাউন। কথা কি ঠিক? আমি কি অঙ্ক ভুল করছি এখানে? না অঙ্ক ঠিক আছে আমার? অ্যালজেব্রা করলাম। ঠিক হলে ঠিক লিখে পাঠাও, ভুল হলে ভুল লিখে পাঠাও। ওকে, তাহলে তাহলে এখন আমরা সুন্দর মতো একটা প্রোনাউন নেই। মনে করো আমি প্রোনাউনটা নিলাম ইট। ইট একটা প্রোনাউন না? তাহলে এখানে বলো এই পুরো অংশটার জায়গায় ইট বসাও। ইট রিল্যাক্সেস মি। সেন্টেন্স কি হয়েছে না হয় নাই? আমাকে বলো, ইট রিল্যাক্সেস মি এটুকু কি হয়েছে নাকি হয় নাই? হয়েছে, তার মানে এটা একটা নাউন ফ্রেজ। সুরাইয়া বলতেছে এটা নাকি হয় নাই। সুরাইয়া কেন হয় নাই? সুরাইয়া কেন হয় নাই? যেমন আমি তোমাদেরকে আরেকটা দেখাই, দেখো। যেমন ধরো এ পারসন স্মার্টার দেন মি নিডস টু ফিগার আউট। তাহলে এই জায়গাটা যদি হয়, এই জায়গায় আমি একটা ইট বসে, দেখো এ পারসন ইট নিডস টু ফিগার আউট হয়? সেন্টেন্স কি হয়? এ পারসন ইট নিডস টু ফিগার আউট সেন্টেন্স কিন্তু হবে না। একমাত্র নাউন ক্লজ হলেই বা নাউন ফ্রেজ হলেই সেটাকে তুমি প্রোনাউন দিয়ে সাবস্টিটিউট করতে পারবে। এছাড়া তুমি আর নাইলে প্রোনাউন দিয়ে সাবস্টিটিউট করতে পারবে না। কথা কি ক্লিয়ার? টেকনিক কি বুঝছো? বুঝে থাকলে সবাই ইয়েস লিখে পাঠাই দাও। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি মোটামুটি সবাই বুঝে গেছে। তাহলে আমি সামনের দিকে আগে। সেতু বলতেছে ভাইয়া সাউন্ড ক্লিয়ার না। আরে সেতু কথা ক্লিয়ার কিনা সেটা বলো, সাউন্ড দিয়ে কি করবে? আগে বলো যে ভাইয়া কথা, আমি আপনার লজিকটা বুঝছি। হ্যাঁ, কি ক্লিয়ারের কথা জিজ্ঞেস করি আর তোমরা যে কি ক্লিয়ারের কথা বলো। ওকে, এবার চলে যাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, আমাকে কি আসলে ঠিক মতো শুনতে পাওয়া যাচ্ছে না? তোমরা কি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ নাকি সাউন্ড প্রবলেম করতেছে? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আসো আমরা এবার তৃতীয়টায় যাই। এখন আমাকে বলো অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হিসেবে কাজ করবে? নাউন ফ্রেজ যদি নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হিসেবে কাজ করবে? ওকে, তাহলে তোমরা খুব সুন্দর মতো আমাকে জানাই দিলা যে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, নাউন ফ্রেজ নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। ওকে, ঠিক আছে। এখন দেখো অ্যাডজেক্টিভ জিনিসটা কাকে মডিফাই করে বলো তো? অ্যাডজেক্টিভ জিনিসটা কাকে মডিফাই করে? স্মৃতি বলতেছে ভার্ব। অ্যাডজেক্টিভ ভার্বকে মডিফাই করে? স্মৃতি 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 শক্তি কি ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে নাউনকে অথবা প্রোনাউনকে। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস দেখি, দেখো যদি সে যদি সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাহলে সে আগে বসে মডিফাই করতে পারে অথবা পরে বসে মডিফাই করতে পারে। সাধারণত তারা যদি আগে বসে মডিফাই করে সেক্ষেত্রে তারা এক শব্দের হয়, সে কখনো ফ্রেজ হয় না। কিন্তু যদি সে পরে বসে মডিফাই করে তাহলে সে ফ্রেজ হয়। এই দেখো এ পার্সনের পার্সনটা নাউন কিনা বলো তো? এ পার্সনের পার্সনটা একটা নাউন। এখন দেখো এটা হচ্ছে আগে বসে মডিফাই করে একটা অ্যাডজেক্টিভ। এই জন্য আমি তোমাদেরকে বলছিলাম সাধারণত আগে বসে মডিফাই করলে সেটা এক শব্দের হয়।
যখন তারা পরে বসে মডিফাই করে তখন তারা একাধিক শব্দের হয়। দেখো, পার্সন স্মার্টার দেন মি, এই স্মার্টার দেন মিটা কে? এই পার্সনের অ্যাট্রিবিউটস না? এই পার্সনের একটা বৈশিষ্ট্য না যে এই ব্যক্তি আমার চেয়ে স্মার্ট? কথাটা কি বুঝছো আমি কি বলতে চাইছি? তাহলে এই স্মার্টার দেন মি পুরোটাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তা তুমি বলতে পারো ভাইয়া এটার কি কোনো ম্যাজিক ট্রিক আছে নাউন ফ্রেজের মতো? নাউন ফ্রেজের ক্ষেত্রে আপনি যেমন একটা টেকনিক শিখাই দিছিলেন যে ইট বসাইলে বা প্রোনাউন বসাইলে মিলে যাবে, এটার ক্ষেত্রে কি এরকম কোনো টেকনিক আছে? এটার ক্ষেত্রে একটা টেকনিক আছে। তুমি যদি অ্যাডজেক্টিভ ফ্রেজটাকে বাদ দিয়ে দাও এখান থেকে, তুমি একটা সার্থক বাক্য পেয়ে যাবে। যেমন দেখো, এ পারসন নিডস টু ফিগার দিস আউট, কথা কিন্তু ঠিক। আবার তুমি যদি স্মার্টার দেন মি রাখো তাতেও কিন্তু কথাটা কিন্তু ঠিক। জিনিসটা বুঝছো? সো অ্যাডজেক্টিভ গুলাকে চাইলে বা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজকেও যদি তুমি বাদ দিয়ে দাও ওই জায়গা থেকে, তাতে তুমি আরেকটা সার্থক বাক্য পাবা, তো কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে ইয়েস লিখে পাঠায় দাও যদি বুঝে থাকো, আর যদি না বুঝে থাকো তাহলে নো লিখে পাঠাও। সুরাইয়া বলতেছে ভাইয়া সেন্টেন্সের মিনিংটা কি? সেন্টেন্সের মিনিংটা হচ্ছে যে যে একটা পার্সন যে আমার চেয়ে বেশি স্মার্ট, সে চাইলে এটাকে ফিগার দিস আউট, মানে সে এটাকে চাইলে সলভ করতে পারবে আর কি। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরেরটাই যাই। ওকে, হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সব আলোচনা করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু আসো, আমরা একটু দেখি অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি হিসেবে কাজ করবে বলো। অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি হিসেবে কাজ করবে সুন্দর মতো বলো তো। অ্যাডভার্ব, থ্যাংক ইউ সো মাচ। এই তো, এটা খুবই সহজ। এই যে এখানে বলছে ভার্ব কে প্রশ্ন করতে হবে, ভার্ব কে প্রশ্ন করলে যদি উত্তর বের হয়ে আসে সেটাই হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্ব কে প্রশ্ন করলে যদি উত্তর বের হয়ে আসে সেটাই কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, মিট মি এট দ্য মল লেটার দিস ইভিনিং, এখন প্রশ্ন করো এখানে ভার্বটা কি? মিট মি এট দ্য মল, মিট মানে দেখা করো আমার সাথে, তো মিটটা হচ্ছে আমার ভার্ব। এখন প্রশ্ন করো কখন দেখা করব? বিকাল বেলা বা সন্ধ্যার পরে দেখা করো। আচ্ছা, কোথায় দেখা করব সেটারও উত্তর বের হয়ে আসবে। তুমি যখন এই ভার্ব কে প্রশ্ন করে উত্তর পাবা তখন সেটা অ্যাডভার্ব, আর যদি তুমি নাউন প্রোনাউন কে প্রশ্ন করে উত্তর পাও তাহলে সেটা অ্যাডজেক্টিভ। কথাটা বুঝছো? আমরা একটু লিখি, ভার্ব কে প্রশ্ন করলে সেটা হচ্ছে অ্যাডভার্ব, আর নাউন বা প্রোনাউন কে প্রশ্ন করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্থক্যটা কি বুঝছো? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের পার্থক্যটা কি? ভার্ব কে মডিফাই করলে সেটা অ্যাডভার্ব, নাউন বা প্রোনাউন কে মডিফাই করলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখন খেয়াল করতে হবে যে আমরা প্রশ্নটা কাকে করতেছি। তাহলে এখন আমরা এখান থেকে প্রশ্ন করো, যদি লেটার দিস ইভিনিং এই উত্তরটা যদি চাও যে সন্ধ্যার পরে, তাহলে এখন তুমি প্রশ্নটা করো যে কখন দেখা করব, ব্যাপারটা এরকম না? কখন দেখা করব ব্যাপারটা এরকম না? তাহলে আমি দেখা করব কে প্রশ্ন করতেছি, তখন উত্তর বের হয়ে আসতেছে এইটা, তাহলে সেটা হচ্ছে আমার একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এবার চলে যাই আমরা ফ্রেজাল ভার্ব কি, এটা খুবই সহজ। ফ্রেজাল ভার্বটা হচ্ছে কি ভাইয়া? তোমরা এটা বুঝতেই পারতেছো যে ভার্বের সাথে একটা ফ্রেজ গঠন হয়। যেমন ধরো লুক শব্দটা একটা ভার্ব ছিল, কিন্তু লুক ফর দুইটা মিলে, লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, তাহলে এখানে লুক এবং ফর এই দুইটা মিলে ভার্বটা গঠিত হয়েছে, তাহলে সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। গ্রুপ ভার্ব গুলো ফ্রেজাল ভার্ব। তারপরে কিছু কিছু তোমরা লিস্টে এগুলো পড়েছো অনেকগুলো, তাই না? মনে করি যে টেক আফটার, লুক আফটার, আচ্ছা না এরকম? হ্যাঁ, অভিষেক রায় বলছে গ্রুপ ভার্ব। ইয়েস, থ্যাংক ইউ। সো ওই ভার্ব গুলো হচ্ছে তোমার সব ফ্রেজাল ভার্ব। বুঝছো কথা? সবাই কি বুঝছো ফ্রেজাল ভার্ব জিনিসটা কি? বুঝতে পারলি ইয়েস লিখো তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তার পরেরটাই যাই। এবার হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। আচ্ছা,
ফ্রেজার প্রিপোজিশন এটা চেনা খুবই সহজ, শুরু হবে প্রিপোজিশন দিয়ে, শেষ হবে প্রিপোজিশন দিয়ে, ঠিক আছে? এই যে দেখো, শুরু হয়েছে প্রিপোজিশন দিয়ে, শেষ হয়েছে প্রিপোজিশন দিয়ে, এবং তারা পুরাটা মিলে কিসের কাজ করতেছে? একটা প্রিপোজিশনের কাজ করতেছে। ওকে, তারা পুরোটা মিলে কি হয়? একটা প্রিপোজিশন হয়। তাহলে দেখো, আই সাপোর্টেড হিম ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, তাহলে ফর একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, এই পুরোটা মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে, তাহলে সেটা কি? প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রিপোজিশনাল ফ্রেজ ট্যাগ দিই। আচ্ছা, তাহলে দেখি 1 নাম্বার পোলটা তোমরা ট্রাই করো দেখি। আমি তোমাদের সাথে একটু শেয়ার করি পোল নাম্বার 1, দেখি কে কি মনে করো। হ্যাঁ, ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর করবা কিন্তু। ওকে, নাও ট্রাই। আমাদের সময় প্রায় শেষের পথে, আমরা পোলটা ক্লোজ করি। ওকে, এখানে একটু দেখি, 44% তোমরা উত্তর করেছো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, 16% উত্তর করেছে এটা নাউন ফ্রেজ, 38% উত্তর করেছে অ্যাডভার্ব ফ্রেজ, আর 2% তোমরা কারা ভাইয়া যারা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজে দাগ দিয়েছো? কেন? এখানের এ ওয়ার্ম ফিলিং এর এ কিংবা ফিলিং তার কোনোটাই কি ফ্রেজ প্রিপোজিশন? অবশ্যই তার প্রিপোজিশন না। আচ্ছা, এখন আমরা সুন্দর মতো একটা টেকনিক ইউজ করি। হ্যাঁ, আমরা এখানে একটা ইট বসাই। বব ডিলান হ্যাড ইট ফর বাংলাদেশ, মিলে নাকি মিলে না? বব ডিলানের এটা ছিল, বব ডিলান হ্যাড ইট, আমি যদি এতটুকু বলি সেন্টেন্সটা কি মিলে নাকি মিলে না? বলো তো, মিলে না? মিলে মিলে লাগে? আচ্ছা, আমি যদি বলি বব ডিলান হ্যাড, বব ডিলান হ্যাড এ কার, সেই জায়গায় যদি এখন আমি বলতাম বব ডিলান হ্যাড ইট, সেন্টেন্স হয় নাকি হয় না? বলো। হয় না? বব ডিলান হ্যাড ইট বলা যায় না? হয় নাকি হয় না? বব ডিলানকে একটু বলে দিও। বব ডিলান, আচ্ছা বব ডিলান হচ্ছে একজন জানতে বিখ্যাত, চাইছি। আচ্ছা বব ডিলান হচ্ছে একজন বিখ্যাত গায়কের নাম, ঠিক আছে? খুবই বিখ্যাত ব্যক্তি। হ্যাঁ, ওনার অনেক সুন্দর সুন্দর গান আছে, তোমরা চাইলে ফ্রি টাইমে শুনতে পারো। হয় হয় লাগছে? বব ডিলান হ্যাড ইট, বব ডিলান এটা ছিল বলা যাবে না? আচ্ছা, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বলা যায়। তাহলে এখন আমি যদি বলি বব ডিলান হ্যাড এ ওয়ার্ম ফিলিং, তাহলে আমি এখানেও তো বলতে পারি বব ডিলান হ্যাড ইট, সেন্টেন্সটা তো অসুবিধার কিছু না, তাহলে তো ভুল কিছু নাই। আচ্ছা, এখানে আবার তাকাও, এই ফিলিং শব্দটা কি বলো তো আমাকে? এখানে এই ফিলিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ওকে ফাইন, তো এটা যদি নাউন হয় তাহলে পুরোটা মিলে অ্যাকচুয়ালি এ ওয়ার্ম ফিলিং, পুরোটা মিলে অ্যাকচুয়ালি কি হইতে পারে?
এই পুরোটা মিলে অ্যাকচুয়ালি কি হইতে পারে? তাহলে উত্তর কি বলো? আমি আর উত্তর বলবো না, এখন তোমরা বলো উত্তর কি হবে? বৃষ্টি, মাথার মধ্যে দুইটা জোরে জোরে বাড়ি দিব তোমার, বুঝছো? কই বৃষ্টি কই? দিব মাথার মধ্যে দুইটা জোরে জোরে বাড়ি? আমার পাশে রিমোট যখন কাজ করে না, আমি জোরে জোরে বাড়ি দেই, তারপরে হচ্ছে রিমোট কাজ করে। ওকে, সো তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরটাই। আচ্ছা, তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দিই, হ্যাঁ? মনে করো এটা একটা নাউন, এটা একটা নাউন, দুইটা নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে? মাঝখানে একটা প্রিপজিশন বসে, এটা তো তোমরা বোধহয় জানো, তাই না? ওকে, একটা প্রিপজিশন সম্পর্ক স্থাপন করে। যেমন আমি যদি বলি, যেমন ধরো একটা নাউন নেই, বার্ড, আর এটা নিলাম স্কাই, তাহলে আমি বলতে পারি বার্ড ইন দ্য স্কাই। এই দেখো, একটা নাউন, আরেকটা নাউন, মাঝখানে প্রিপজিশন। ধরো একটা নিলাম ম্যান, আরেকটা নিলাম আর্থ, তাহলে আমরা মাঝখানে যদি বলি ম্যান অন আর্থ, দেখো প্রচুর এইরকম করতে করতে প্রচুর সেন্টেন্স তৈরি করা যায়, প্রচুর স্ট্রাকচার তৈরি করা যায়। যেমন ধরো আমি যদি বলি আরো কি হইতে পারে, স্টুডেন্ট, এখানে আমি নিলাম ক্লাসরুম, তাহলে আমি চাইলে বলতে পারি স্টুডেন্ট ইন ক্লাসরুম। চাইলে তৈরি করা যায় না এরকম স্ট্রাকচার? দেখো, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। খুব ভালো মতো তাকাও, এখানে ফরটা কি? একটা প্রিপোজিশন, তার মানে এটা আরেকটা নাউন, আর তার আগে আরেকটা নাউন আছে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। কিছু কি বুঝছো আমি কি দেখাইতে চাইছি? তোমরা কি বুঝছো আমি কি বলছি? আমি কি বুঝিয়ে দিয়ে দিচ্ছি, বুঝতেছো? ওকে, ওকে, সো এই প্যাটার্নটা মনে থাকবে, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। যদি দেখো প্রিপোজিশন আছে, আগে খুব ভালো মতো তাকাই দেখবে যে আগেরটা নাউন কিনা, ঠিক আছে? ওকে, সো তার মানে এটা একটা নাউন ফ্রেজ। আচ্ছা, তারপরেরটাই যে অ্যানালজি জিনিসটা কি? আচ্ছা, অ্যানালজি জিনিসটা ভাইয়া কতটুকু কি আমি ইম্পর্টেন্ট বা কি বিষয় আসে একটু বুঝাই দিই আগে। অ্যানালজি জিনিসটা হচ্ছে যে তোমার পরীক্ষায় তোমাদের নর্মালি লাগবে না, আসে না। কথা বুঝছো কি বলছি? বুঝছো? অ্যানালজি জিনিসটা পরীক্ষার মধ্যে তেমন একটা লাগবে না বা আসে না, কিন্তু জাস্ট বেসিকটা দেখানোর জন্য আমি তোমাদেরকে কিছু বেসিকটা বলে দিব, ঠিক আছে? তোমরা যদি এটা না পড়ো এই টপিক, আমার মনে হয় না তাতেও কোনো সমস্যা আছে। আচ্ছা, এখানে কি কেউ আছো যে অলরেডি অ্যানালজি পড়েছো? আমাকে একটু জানাও তো যে ভাই আমি অ্যানালজি অলরেডি পড়েছি, একদিন বা 2 দিন, বা আমি চেষ্টা করেছিলাম, এরকম কি কেউ আছো? মার্জিয়া, জেনি, মুন, তারপরে নাহিদ, মোনালিসা। আচ্ছা, ফারহান বলতেছে হালকা পাতলা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, পড়তে গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলো। পড়তে গিয়ে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন মনে হয়েছে সেটা বলো। মজার? আফনান বলতেছে ভালো না, কেমন যেন বিদ ঘুটে, সব অপশনস রাইট মনে হয়। তুষার দে বলছে ভাইয়া ভোকাবুলারি ভালো থাকা লাগবে। ইয়েস। সুরাইয়া বলতে সিজি ছিল, সুরাইয়া তাই? ইজি ছিল না? অ্যানালজি ইজি জিনিস। সুরাইয়া, হয় তুমি বুঝো নাই অ্যানালজি কতটা কঠিন, অথবা ভাইয়া তুমি আর আমি অনেক দূরের মানুষ, তুমি হয়তোবা মানে কি বলবো, আমাদের সবার থেকে অনেক উপরের লেভেলে আছো, দুটো যে কোনো একটা, ঠিক আছে? ওকে, ওকে,
ঠিক আছে, অ্যানালজি জিনিসটা হচ্ছে আসলে একটু কঠিন। অ্যানালজি জিনিসটা হচ্ছে অনেক কঠিন। সেটা হচ্ছে যে কিরকম, অ্যানালজি পারতে হলে ভাইয়া ভোকাবুলারি থাকা লাগে। ভোকাবুলারি থাকার পর তারপর আরেকটা জিনিস লাগে, সেটা কি জানো? সেটা হচ্ছে যে তোমার এটাকে কি বলবো আমরা, লজিক বিল্ড আপ করতে হয়। লজিকটা বিল্ডিং আপ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে অ্যানালজি হয় না। এই দুইটা জিনিস ভালো মতো না পারলে অ্যানালজি অনেক পাজলিং। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে মানে শিওর হওয়া যায় না যে কোনটার উত্তর কি। ঠিক আছে, ওকে। সো তাহলে আমরা একটু দেখি অ্যানালজির বেসিকটা কিরকম, হ্যাঁ, কিভাবে কাজ করবো। দেখো, যে ব্লাইন্ড, আমরা একটা সেন্টেন্স মনে মনে বানাই, হ্যাঁ। যে ব্লাইন্ড সে কি দেখে না, সে লাইট দেখে না, বলা যায়? দেখো সেন্টেন্সে আমরা একটা নেই যে ব্লাইন্ড ক্যানট সি লাইট, রাইট? বা এরকম ব্লাইন্ড লাইট দেখতে পায় না। তো এখন বলো ভাইব্রেশন ভয়েস দেখতে পায় না, হয়? এটা কোনো মিলছে? মিলে নাই কিন্তু ব্যাপারটা। আচ্ছা, তাহলে এ নাম্বার বাদ। সাউন্ড টাং দেখতে পায় না বা সামথিং, এরকম কোনো কিছু মিলে? চিন্তা করো। আচ্ছা, এখন একটা আছে ডিফ, হচ্ছে যার ল্যাঙ্গুয়েজ এবিলিটি নাই, আর একটা হচ্ছে ডাম্ব, হচ্ছে যার স্পিচ এবিলিটি নাই। কোনটা মিলে কোনটা মিলে না আমাকে বলো তো। সি এবং ডির মধ্যে কোনটা মিলে কোনটা মিলে না? আচ্ছা, আগে আমাকে বলো ডেফ মানে কি সেটা বলো। এই যে এখানে একটা শব্দ হচ্ছে ডেফ, ডেফ মানে কি বলো? বধির। আচ্ছা, আর ডাম কি? ডাম মানে কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো ডাম্বের একটা ব্যাপার আছে, ডাম কিন্তু টেম্পোরারি, ডাম কিন্তু পার্মানেন্ট না, এটা বুঝো। ডাম হচ্ছে মনে করো সে কোন একটা কারণে সে কথা বলতে পারতেছে না টেম্পোরারিলি, সেটা হচ্ছে ডাম। কিন্তু ডেফের ব্যাপারটা কি, এটা কি টেম্পোরারি নাকি এটা পার্মানেন্ট আমাকে বলো তো। কেউ যদি বধির হয় সেটা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট? আচ্ছা, ডাম্বের ব্যাপারটা ওই যে আমরা বলি না, আল্লাহ আমি এত ডাম্বকে কিভাবে ছিলাম, তার মানে কি আমি সবসময় একরকম থাকি? সবসময় কি আমি একরকম থাকি? সবসময় কিন্তু আমি একরকম থাকি না। সো এটা হচ্ছে ডাম জিনিসটা অ্যাকচুয়ালি একটা টেম্পোরারি ব্যাপার, ঠিক আছে। ডাম পার্সন, যে অনেকে থাকে না যে বলে দেয়, বলে দেওয়ার পরেও বুঝে না। তো এটা কি তার কোনো শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা, কোনটা সেটা বলো। ডাম কি কোনো শারীরিক সমস্যা হচ্ছে নাকি হচ্ছে তোমার মানসিক সমস্যা হচ্ছে, বলো। মানসিক। ব্লাইন্ড কি শারীরিক সমস্যা নাকি মানসিক সমস্যা? ব্লাইন্ডেরটা, এটা কিন্তু অবশ্যই শারীরিক সমস্যা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। ডেফ এরকম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। তাহলে উত্তর হবে সি নাম্বার। কিছু কি বুঝছো? কেন সি হলো, কেন ডি হলো না? বুঝে থাকলে ইয়েস লিখে পাঠায় দাও। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা দ্বিতীয়টায় যাব। হ্যাঁ, আসলে এটা একটু ভেজাল, আসলে এটা একটু ভেজাল। আর ভাইয়া যে পরীক্ষা এগুলা পারবো কিভাবে ভাইয়া, পরীক্ষায় এগুলা আমাদের জন্য সুখের সংবাদ এটাই যে, আমাদের জন্য এটাই হচ্ছে সুখের সংবাদ যে মানে লাইক আমরা এটা কি বলতে পারি যে অ্যানালজি আমাদের আসে না, ঠিক আছে। এবং এটার জন্য আসলেই অনেক ভোকাবুলারি লাগে, ট্রু। ঠিক আছে, এটা কোনো শর্টকাট আমার জানা নাই ভাইয়া, ঠিক আছে, কথা বুঝছো? আচ্ছা, অ্যানালজি কোথায় আসে আমি বলে দিই। যেগুলোতে সাধারণত বিজনেস ফ্যাকাল্টি থাকে, বিজনেস ফ্যাকাল্টি বিবিএ টিবিএ টাইপের সাবজেক্ট যেগুলোতে থাকবে সেগুলোতে অ্যানালজি আসে বেশি। সায়েন্সের ইউনিট গুলোতে তেমন একটা অ্যানালজি আসে না। তুমি যদি বিবিএ টিবিএ তে পরীক্ষা দিতে যাও তখন তোমার অ্যানালজি লাগবে। ঢাকা ইউনিভার্সিটির ইউনিটে অ্যানালজি তেমন একটা আসে না। তারপরে হচ্ছে তোমার আগে মনে হয় এক দুইবার আসছে, মানে এটা লাইক ইগনোর করা যায়। দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, তোমার
মেডিকেলে আসে না, মেডিকেলে আসে না ভাইয়া। দেখো তোমার তো মনে করো 100-তে 100 পাওয়া লাগবে না চান্স পাওয়ার জন্য, পাওয়া লাগবে? 100-তে 100 পাওয়া লাগে? 100-তে 90 পাওয়া লাগে চান্স পাওয়ার জন্য, 100-তে 90 পাওয়া লাগে না। কথা বুঝছো? 100-তে 90 পাওয়া লাগে না। তোমার কত ভাইয়া? 60 পাইলেই তুমি আসলে চান্স পাও। 100-তে যদি তুমি 60 পাও তাহলে তুমি চান্স পাও। তা আমি ধরে নিলাম অ্যানালজি থেকে একটা কোশ্চেন আসলো বা দুইটা কোশ্চেন আসলো, কথার কথা ধরেই নিলাম দুইটা কোশ্চেন আসলো, আর এই দুইটা তুমি অ্যান্সার করলো না, তাহলে তোমার কত থেকে নাম্বার? 98, স্টিল এনাফ। কিন্তু এই 2 পাওয়ার জন্য তোমাকে যে পরিমাণ পড়তে হবে সে পরিমাণ পড়ে তারপর অ্যানালজি আদৌ তুমি ক্যারেক্ট করতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। কথা কি বুঝছো আমি কি বলছি? আমার পয়েন্টটা কি বুঝছো? এই 2 পাওয়ার জন্য তুমি অ্যানালজির জন্য যে পরিমাণ পড়বা, পরে আদৌ তুমি আবার সেই অ্যানালজি কারেক্ট করতে পারবা কিনা সেটারও কোনো গ্যারান্টি নেই। আপনার কিউএনএ তে একটা প্রশ্ন দেখো, সূত্র কি লিখস? মানে হ্যাঁ, তোমরা বলতে পারো যে ভাইয়া তোমরা বলতে পারো যে ভাইয়া যে আমি কেন তাহলে কি ভাই বাদ দিতে বলতেছেন বা সামথিং, বা এটা কিভাবে এখন ভাই বাস্তবতা যেটা এটা স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে, ঠিক আছে? শুধু শুধু মেন্টাল এত স্ট্রেস নেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? ঠিক আছে, আচ্ছা কিউএনডে তে একটা যে প্রশ্নটা আসছে ভাইয়া, তাহলে পার্মানেন্ট বোবা হলে তার ইংরেজি কি হবে? আচ্ছা ভাইয়া, পার্মানেন্ট বোবা হলে তার ইংরেজি হয় হচ্ছে ভাইয়া মিউট। ওকে, আচ্ছা তারপরে আমরা চলে যাই পরেরটাই। ওকে, তাহলে সো অ্যানালজি আমি তোমাদেরকে বলবো অ্যানালজি পিছনে এত সময় ব্যয় করো না কামাখা, তোমাদের দরকার নাই। কোথায় একটা আসে ওই যে কে জানি একটু আগে চ্যাট বক্স গরম করে ফেলছিল, কোন একটা ইউনিভার্সিটি নাকি আসে সিওবিআই, এটা কোন ইউনিভার্সিটি? নাইম নাইম সিওবিআই এটা কোন ইউনিভার্সিটি? আমার তো মনে নাই এটা কোন ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি নামে বুঝতেছি না। আচ্ছা, চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম ইউনিভার্সিটি আবার সিওবিআই কবে থেকে হইলো? আচ্ছা ঠিক আছে, সো আচ্ছা কি জানি কি বলতেছে, ও তাই হবে মনে হয়। আচ্ছা কি জানি, আমি তো সিইউবিআই আমি তো বুঝতেছি না এটা কোন ইউনিভার্সিটি, আমি আর মিলাই পাই না যে। ওকে ঠিক আছে, চিটাগাং ইউনিভার্সিটি যদি একটা দুইটা এসেও থাকে ও বাদ দাও, তার কারণ হচ্ছে তোমার নর্মাল ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমার যদি 60% প্রশ্ন কারেক্ট করতে হয়, চিটাগাং ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমার 50% প্রশ্ন কারেক্ট করলেই হবে ভাইয়া। অত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? এমন না যে যারা এই এটা পারবে তারা মানে বা পারবে না তারা চান্স পাবে না, ব্যাপারটা তা না, ঠিক আছে? ও যায় দেখবে পরীক্ষার হলে তুমিও পারো না আরেকজনও পারে না, যে তাকাবে উল্টা তার নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে? যে জিনিস কেউই পারে না সেই জিনিসটা এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এটা তুমি পারো নাই, বাকি সবাই পারো নাই। কঠিন প্রশ্নগুলো তো সমস্যা না, সমস্যা হচ্ছে সহজ প্রশ্নগুলো মিস হয়ে গেলে তখন হচ্ছে প্রবলেম হয়। কি বলছি বুঝছো আমার কথাটা? নাই বুঝছো আমি কি বলছি? মনে করো তুমি আমি পরীক্ষা দিতে গেলাম, তুমিও পারলা না আমিও পারলাম না, তাতে কিন্তু কোনো প্রবলেম হয় না? প্রবলেম হয়? তাতে কিন্তু মার্কের কোনো পার্থক্য হবে না। মার্কের পার্থক্য হবে সেটা যেটা আমি পারছি কিন্তু তুমি পারো নাই, কিংবা তুমি পারছো কিন্তু আমি পারি নাই, সেটা হলো সমস্যা। বুঝছো? এই হচ্ছে ব্যাপার সেটা। ওকে, এই কথা ক্লিয়ার? সো ভোকাবুলারি ইয়ার ক্ষেত্রে খালি অ্যানালজি ক্ষেত্রে তোমরা খালি বেসিকটা দেখবা, বেসিকটা দেখার পর অ্যানালজি মানে নিতান্তই কৃমি গুড়াগুড়ি না দিলে হচ্ছে তোমার পড়ার দরকার নেই আর কি, ঠিক আছে? ওকে, এবার দেখো আফটার কি বিফোর কি, বলো আফটার এবং বিফোরের মধ্যে সম্পর্ক কি? আফটার এবং বিফোরের মধ্যে সম্পর্ক কি বলো, কি ধরনের সম্পর্ক তাদের মধ্যে? আমাকে এই সম্পর্কটা তোমরা বলবা। আগে পিছে, আচ্ছা সেটা তো বুঝলাম, আগে পিছে বলতে কি? একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার বিপরীত, তাই না? আচ্ছা বিপরীত যদি হয়, এবার দেখো আমাকে বলো সাকসেসর
প্রিডিসেসর, এই দুটার মধ্যে কিরকম সম্পর্ক? সাকসেসর মানে কি এটা বলো। প্রিডিসেসর মানে কি? এটার মানে হচ্ছে যে আগে আসছে, আগে করছে যে কোনো কিছু একটা, ঠিক আছে? মনে করো যেমন তোমরা বলতে পারো যে সাপোজ বারাক ওবামা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রিডিসেসর, এরকম। আর সাকসেসর যে পরে আসে, যেমন ধরো আমরা বলতে পারি এটা হচ্ছে যে পরে আসে, যেমন যেমন আমরা বলতে পারি যে এখানে যদি আমরা নিই বারাক ওবামা আর এই পাশে আমি নিলাম ট্রাম্প, এরকম আর কি। চেষ্টা বুঝছো? কথা বুঝছো? উত্তরসূরি পূর্বসূরি, ওকে ফাইন। এবার দেখো এখানে এই ব্যাপারটা কি, এখানে আসছে হচ্ছে কন্টেম্পোরারি আর এটা হচ্ছে হিস্টোরিক। দুইটার মধ্যে ব্যাপার কি? কন্টেম্পোরারি, কন্টেম্পোরারি কি? উত্তরসূরি পূর্বসূরি, হ্যাঁ ফাইন। এবার বল কন্টেম্পোরারি মানে হচ্ছে সমসাময়িক, বর্তমান, ঠিক আছে? আমি আগে অর্থ শিখাই। সমসাময়িক, হিস্টোরিক হচ্ছে অতীত রিলেটেড, তাই না? অতীতে যেটা হয়েছে, ইতিহাসে কি আছে সেটা, আচ্ছা ফাইন। এবার প্রেজেন্ট পাস্ট, এই দুটার মধ্যে সম্পর্ক কি? প্রেজেন্ট হচ্ছে কি? বর্তমান, এটা তো তোমরা সবাই পারো। পাস্ট মানে কি? অতীত। এবার দেখো ফার্স্ট সেকেন্ড, এটা তো বুঝোই। এখন দেখো আমরা কোনটা কোনটা অপশন বাদ দিব এবং কোনটা রাখবো কোনটা বাদ দিব কিভাবে বুঝবো? আমাকে দ্রুত জানাও কোনটা হবে কোনটা হবে না, বলো তোমাদের কার কাছে কোনটা কি মনে হয়? কেউ কেউ বলতেছে সি হবে, কেউ কেউ বলতেছে এ হবে, কেউ কেউ বলতেছে বি হবে। আচ্ছা কোনটা হবে না আগে একটা করে অপশন বাদ দাও, যে ভাইয়া এটা হবে না। কোন জিনিসটা সবার আগে বাদ যাবে আমাকে বলো। এ অবশ্যই হবে না। ফার্স্ট সেকেন্ড কি বিপরীত? ফার্স্ট সেকেন্ড কি বিপরীত? না। বি অবশ্যই হবে না, বাদ দিয়ে দিলাম, রাইট? এখন বলো সি নিবা নাকি ডি নিবা? আচ্ছা এখন তোমাদেরকে একটা টেকনিক শিখাবো। টেকনিক একটু ভালো মতো তাকাও। এটা কি একটা নাউন, এটা আরেকটা নাউন, এম আই রাইট? এই যে সাকসেসর প্রিডিসেসর দুইটাই নাউন না? আচ্ছা এবার এখানে তাকাও, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, কথা কি ঠিক? তাহলে এই প্যাটার্নের সাথে কি এই প্যাটার্নটা মিলে নাকি এই প্যাটার্নটা মিলে? এটা একটা নাউন, এটা একটা নাউন, বলো এই প্যাটার্নটা মিলে নাকি এই প্যাটার্নটা মিলে? আমাকে বলো তো কোনটা বেটার মিলে? সি বেটার মিলে, তাহলে উত্তর হচ্ছে সি। শেষ, জান। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা তার পরেরটাই যাই, ট্রাই করো এটা ভালো মতো দেখো, দেখে ট্রাই করো।
ওকে, আমি কি পোলটা ক্লোজ করব? ওকে, পোলটা ক্লোজ করতেছি আর 5 সেকেন্ড। রেজাল্ট একটু শেয়ার করি। ওকে, ঠিক আছে, আসো আমরা একটু দেখি। তোমরা তো বুঝে গেছো টেকনিকটা মনে হয়। আচ্ছা, আমি ফায়ার ব্যবহার করলে, আগুন দিয়ে যদি কোনো কিছুকে পুরাই, তখন সে অ্যাশেজ, অ্যাশেজ মানে তো বুঝো ছাই। অ্যাশেজ কিন্তু একটা ব্যান্ড টিমও আছে, গান গায়। শুনছো অ্যাশেজ এর গান শুনছো? ওরা কিন্তু খুব সুন্দর গানও গায়, ওদের ক্ষেত্রে গানও আছে। আচ্ছা, কেউ কেউ শুনছে দেখা যাচ্ছে, যে অনন্যা শুনছে, নাইম শুনছে, শুভ শুনছে, তারাবাতি জ্বলে। আচ্ছা, ওকে। সো অ্যাশেজ একটা ব্যান্ড টিম আছে। আচ্ছা, অ্যাশেজ মানে কি? ছাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ফারহান গান বলতেই তার তামাক পাতার কথা মনে পড়ছে। আরো তো গান ছিল, ওগুলো তো বললাম না, তামাক পাতায় চলে গেল। আসো, এই হলো অবস্থা। আচ্ছা, সো অ্যাশেজ মানে হচ্ছে ছাই, ঠিক আছে। আচ্ছা, তা এখন কাহিনী হচ্ছে যে আমি যদি আগুন দিয়ে কোনো কিছুকে পোড়াই, তখন সে অ্যাশেজ বা ছাই তৈরি করে। অ্যাক্সিডেন্ট কি ডিলে তৈরি করে, এরকম কোনো কথা আছে? এরকম কিন্তু কোনো কথা নাই। তো আমি এ নাম্বার বাদ দিয়ে দিই। ওয়াটার ওয়েভস তৈরি করে, কথা ট্রু। ইভেন্ট মেমোরিজ তৈরি করে, কথা ট্রু। উড স্প্লিন্টার্স তৈরি করে, এই কথাটাও ট্রু। স্প্লিন্টার মানে কি ভাইয়া? স্প্লিন্টার মানে হচ্ছে যে কাঠের ছোট ছোট গোড়া থাকে না, ছোট ছোট কাঠের টুকরা থাকে না, এটাকে বলি স্প্লিন্টার, বুঝছো? তো উড থেকে স্প্লিন্টার আসে, এটাও ট্রু। কিন্তু একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ওয়াটার নিজেই ওয়েভ হয়, রাইট? উড নিজেই স্প্লিন্টার হয়, মানে স্প্লিন্টারের মধ্যে তো উড থাকে, ওয়েভের মধ্যে তো ওয়েটার থাকে, ওয়াটার থাকে, ব্যাপারটা কিন্তু তাই। কিন্তু দেখো, ফায়ার নিজেকে অ্যাশেজ হয় নাকি অন্য কিছুকে অ্যাশেজ বানায়, কোনটা আমাকে বলো তো? অন্য কিছুকে। তাহলে এটা উত্তর কি হবে? সি নাম্বারটা উত্তর হবে না? জিনিসটা বুঝছো? ইভেন্ট মেমোরিজ, অর্থাৎ ফায়ার নিজে কিন্তু অ্যাশেজ হয় না, ঠিক তেমনি ইভেন্ট কিন্তু মেমোরিজ হয় না। ইভেন্ট প্রডিউসেস মেমোরিজ, ইভেন্ট কিন্তু মেমোরিজ না। কিন্তু দেখো, ওয়েভের মধ্যে ওয়াটার থাকে, স্প্রিনটা নিজেই হচ্ছে উড। ওকে, সো বুঝছো এবার সি কেন আনসার হলো? যদি বুঝে থাকো তাহলে ইয়েস দিকে পাঠাই দাও। ওকে, তাহলে আমরা তার পরেরটাই যাই। এবার হচ্ছে নাম্বার। নাম্বারের এই টপিকটা আজকে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এইটা, ঠিক আছে। তোমাদেরকে আমি যেগুলো আনইম্পর্টেন্ট সেগুলো সাধারণত স্কিপ করতে বলে দেই, বা বলি যে এটাতে এত বেশি পড়ার দরকার নাই, বা ঠিক আছে। হ্যাঁ, তো কিন্তু নাম্বারের ক্ষেত্রে হচ্ছে যে আমি তোমাদেরকে বলবো এইটা ডিটেলসে পড়বা, এখান থেকে তোমরা অনেক কিছু কমন পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো নরমালি আমরা সিঙ্গুলার প্লুরাল বলতে কি বুঝি? আমরা জানি এস বা ইয়েস যুক্ত হলে সেটা প্লুরাল হয়, আর হচ্ছে যে এইভাবে আমরা প্লুরাল করি। কিন্তু কিছু কিছু শব্দ আসছে যে যেগুলো হচ্ছে যে তোমার দেখা যায় যে এস বাই এস দিয়ে আসে না, এগুলো হচ্ছে ল্যাটিন থেকে আসা ভাইয়া। ল্যাটিন থেকে আসার কারণে সেগুলো হচ্ছে দেখা যায় এস ইএস ছাড়া অন্য কিছু থাকে। যেমন আমাদের 1 নাম্বার রুলসটা আছে, সেটা হচ্ছে যদি সিঙ্গুলারের শেষে আম থাকে তাহলে প্লুরালে গিয়ে আ হয়ে যায়। যেমন দেখো, এজেন্ডাম, এজেন্ডা, অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। জিনিসটা বুঝছো কিরকম? খুব সহজ কিন্তু। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, ডেটাম, ডেটা। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ডেটা শব্দটাই যে আমরা তথ্য বা উপাত্ত বলি, তোমরা তো আইসিটি তেও পড়েছো, এই ডেটা শব্দটা কিন্তু একটা প্লুরাল ওয়ার্ড, ঠিক আছে, মনে থাকবে। তাহলে একটু সবাই আমাকে ডেটাম বানানটা লিখে পাঠিয়ে দাও তো। এটা সবাই লিখো, ডেটাম, ডেটা, এই বানানটা একবার লিখো, তাহলে তোমাদের মনে থাকবে যে ডেটাম, ডেটা। একবার করে লিখো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমনি তোমরা ক্লাসের বাচ্চা কাচ্চারা কিন্তু লক্ষ্মী, কিছু একটা করতে বললে কিন্তু তোমরা করো, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে। এটা কিন্তু আমার খুব ভালো লাগে। এই অ্যাডমিশন সিজন আর কিছুদিন পরে তো তোমাদেরকে মিস করবো অনেক, তোমরা তো চলে যাবা।
ঠিক আছে, তোমাদেরকে তখন অনেক মিস করব। ওকে ফাইন। সো ডেটাম হয়ে গেছে। ওকে আচ্ছা, তারপরে দেখো মিডিয়াম, মিডিয়াম, ঠিক আছে, এটাও হচ্ছে একটাই। এই মিডিয়া শব্দটা একটা প্লুরাল ওয়ার্ড। ওকে, মিডিয়া শব্দটা একটা প্লুরাল ওয়ার্ড। আমরা টিভি মিডিয়া বলি না ভাইয়া, এই মিডিয়া শব্দটা কিন্তু প্লুরাল। ঠিক আছে, কথা বুঝছো? আচ্ছা, সো মিডিয়াম হচ্ছে মাধ্যম, মিডিয়া বলতে আমরা বুঝি মাধ্যমগুলো, এরকম। আচ্ছা, আমি অর্থগুলা কি বলে দিব নাকি তোমরা পারবা? আচ্ছা, আমি অর্থগুলা বলে দিই, যেগুলো একটু ইম্পর্টেন্ট সেগুলো, অনেকগুলো শব্দ তো আমি সহজগুলো যেগুলো একটু লাগে সেগুলো আমি একটু বলে দিই, ঠিক আছে? আচ্ছা, এজেন্ডাম মানে হচ্ছে তোমার আলোচ্য সূচি, ঠিক আছে? নরমালি আমরা যখন কোনো কিছু আলোচনা করি, যে কোনো কিছু নিয়ে থাকে না, মিটিং এর এজেন্ডা থাকে না, বুঝছো আমি কি বলতে চাচ্ছি? মিটিং এর মধ্যে আমাদের ফিক্স করা থাকে না যে আমরা আজকে এটা নিয়ে কথা বলবো বা ওইটা নিয়ে কথা বলবো, এরকম থাকে না কিছু আলোচ্য সূচি, যে আজকের মিটিং এর আলোচ্য টপিক গুলো হচ্ছে এরকম, ওগুলাকে বলা হয় এজেন্ডা, বুঝছো? আচ্ছা, এবার হচ্ছে টপিক, হ্যাঁ বলতে পারো, এজেন্ডা মানে হচ্ছে টপিক। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডেন্ডাম, এই কথাটার মানে কি? সাধারণত কোনো বইয়ের শেষে দেখবা কিছু এডিশনাল ম্যাটেরিয়াল পুট করা থাকে। মনে করো আমাদের এই লেকচার শিটটার শেষে আমরা প্রতিদিন কিছু প্রিপোজিশন দিয়ে দিই না, বা যে কোনো একটা ম্যাটেরিয়াল তুমি যদি বইয়ের শেষে ইম্পর্টেন্ট কিছু ম্যাটেরিয়াল যোগ করে দাও, সেটাকে বলা হয় অ্যাডেন্ডাম। কথা বুঝছো? মানে যেটা অ্যাড করে দেওয়া হয়, এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন। থ্যাংক ইউ মার্জিয়া। এবার বুঝছো অ্যাডেন্ডাম কি? ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া এটা তো বুঝোই, ডেটাম, ডেটা এটাও বুঝো, ঠিক আছে? স্ট্রাটাম বুঝো? স্ট্রাটাম, স্ট্রাটাম বুঝো না? আচ্ছা, স্ট্রাটা বুঝো না? স্ট্রাটা, স্ট্রাটা শব্দটা শুনছো? সোশ্যাল স্ট্রাটা বা এরকম বিষয় বলে। এটার মানে হচ্ছে লেয়ার, ঠিক আছে, লেভেল বা ক্লাস। ওই একটা গান আছে না, লেভেলে নাই, লেভেলে নাই বলতে থাকে, এটা হচ্ছে সেই লেভেল, ঠিক আছে? সামাজিক স্তর, তাহলে আমরা কি বলবো? সামাজিক স্তর গুলো আমরা বলবো সোশ্যাল স্ট্রাটা। কিংবা ধরো মাটির নিচে তোমার অনেকগুলা লেভেলের কথা যদি তুমি বলতে চাও, তখন তুমি বলবে স্ট্রাটাম। জিনিসটা বুঝছো এরকম? ওকে, এই হচ্ছে ব্যাপার স্যাপার, এটা হচ্ছে স্তর। আচ্ছা, মিডিয়াম, মিডিয়া তো জানোই তোমরা। ওভাম, ওভা এটাও তো জানো, তাই না? আচ্ছা, সিম্পোজিয়াম কি বলো তো দেখি? সিম্পোজিয়াম এটা কি শুনছো? সিম্পোজিয়াম শব্দটা, আচ্ছা, সিম্পোজিয়াম হচ্ছে এক ধরনের কনফারেন্স বা মিটিং, এটা লাগে। এটা অনেক সময় তোমরা ভার্সিটিতে উঠলে দেখবা, তোমরা অনেক ধরনের ভার্সিটি থেকে, ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের সিম্পোজিয়াম অ্যাটেন্ড করবা, ঠিক আছে? এটা এক ধরনের কনফারেন্স। ওকে, লিখে দিই কনফারেন্স। আচ্ছা, ফোরাম তো বুঝোই, এটা আর বুঝানোর কিছু নাই। ইরাটাম মানে কি জানো? কে বলতে পারবা দেখি? ইরাটাম এই শব্দটা দেখলেই গেস করতে পারার কথা, এই যে এটার সাথে এই শব্দটার মিল আছে, বলো তো কি? এরর শব্দটা শুনেছো? এরর, ই ডাবল আর ও আর, এরর। এরর মানে কি? ভুল। এই দেখো এররের এর এখানে আছে না, তার মানে ভুল ত্রুটি। সাধারণত কোনো প্রিন্টিং বা লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে বলা হচ্ছে ইরাটাম। কথা বুঝছো? আচ্ছা, তারপরে কি আরেকটা আছে হচ্ছে জিমনেশিয়াম। জিমনেশিয়াম তো বুঝোই বোধহয়, তাই না? আচ্ছা, সো জিমনেশিয়ামে তো তোমরা অনেকেই যাও স্পোর্টস এর জন্য, কিংবা ধরো ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যায়। আচ্ছা, ঠিক আছে। আর মেমোরেন্ডাম, সেটা কি বলো? মেমোরেন্ডাম, স্মারকলিপি বুঝো? ওই যে বলে না স্মারকলিপি পেশ করছে, হ্যাঁ সেটা হচ্ছে মেমোরেন্ডাম। ওকে, আচ্ছা, তারপরটাই চলে যাই। তারপরটা হচ্ছে অন থাকলে এ হয়, ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে আছে তোমার ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। আচ্ছা, ক্রাইটেরিয়ন বলতে কি বুঝায় বুঝো? ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন কি? ক্রাইটেরিয়ন মানে হচ্ছে যে আমরা বলি না যে এইগুলা সিলেক্ট, কোন কোন জিনিসের ভিত্তিতে আমরা একটা জিনিসকে সিলেক্ট করব, ঠিক আছে? মানদণ্ড, হ্যাঁ মানদণ্ড বলতে পারো। থ্যাংক ইউ। সো ক্রাইটেরিয়ন, সেটার প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়া মানে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আমি সিলেকশন করব, এরকম।
ফেনোমেনন তো বুঝোই, ফেনোমেনন ফেনোমেনন। আচ্ছা এটা এগুলো সহজ। তারপরটাই যাই। সিঙ্গুলারের শেষে এক্সআইএস মানে ইজ থাকলে প্লুরাল শেষে এস হয়, সোজা কথা। এই যে দেখো ইজ আছে তাহলে এস হবে, ইজ আছে তাহলে এস হবে, ইজ আছে তাহলে এস হবে। এখান থেকে ডিইউ তে বিগত বছর একটা কোশ্চেন আসছিল, কোশ্চেনটা ছিল ওয়াসিস, এটার উচ্চারণ অ্যাকচুয়ালি হয় ওয়েসিস আর কি, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ওয়েসিস। তাহলে এখন এটা কি, তাহলে প্লুরাল ফর্ম কি হবে বলো তো? ওয়েসিস, এটা প্লুরাল ফর্ম কি? এই যে ওয়েসিস, এই তো সহজ। শেষে ইজ থাক, ইজ আছে এস করে দিবা, শেষ। ওকে, আচ্ছা। তারপরে ইজ বা এক্স থাকলে তখন হচ্ছে এক্স বা এক্স হয়, যেমন দেখো অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসেস, অ্যাপেক্স এপিসেস বা অ্যাপেক্সেসও হয়, ইন্ডেক্স ইন্ডাইসেস, ম্যাট্রিক্স ম্যাট্রিসেস, রেডিক্স রেডিসেস, ভার্টেক্স ভার্টিসেস। ওকে, আচ্ছা। তারপরেরটা যেটা আছে সেটা হচ্ছে যে সিঙ্গুলার শেষে যদি আস থাকে, এই দেখো আস থাকলে আই হয়ে যায়, অ্যালামনাস অ্যালামনাই, স্টিমুলাস স্টিমুলি, লোকাস লকি, টার্মিনাস টার্মিনি, ফোকাস ফসি, জিনিয়াস জেনি, রেডিয়াস রেডি, সিলেবাস সিলেবাই। কথা বুঝছো? সবগুলো শেষে খালি আস থাকলে আই করে দিবা, সহজ না? সহজ, কিন্তু এগুলো কিন্তু তালে তালে পড়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন একটু ট্রাই করে দেখি নিচের কোনটা সিঙ্গুলার, না দেখে ট্রাই করতে দেখি। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, কোনটা সিঙ্গুলার। এই যে তোমাদের জন্য poll। প্রথম ভুল মানে প্রথম ভোটটাই রং। কে ভাই তুমি? একটা ঠাস করে একটা মাইক দিব। কেন ভুল জিনিসটা এত কনফিডেন্টলি মাত্র 5 সেকেন্ডের মধ্যে দাগ দিয়ে দিলা? জ্যোতি, তোমাকেও একটা মাইক দিব। জ্যোতিকেও আমি একটা মাইক দিব। আর খুঁজতেছি আমি কাকে কাকে মাইক দিব। ওকে, সো পোলটা ক্লোজ করতেছি। শেয়ার রেজাল্ট। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স শব্দের শেষে তো একটা এস আছে, তাই না? এস থাকলে কি সেটা প্লুরাল হয়ে যায়? আমাকে বলো, এস থাকলে কি সেটা প্লুরাল হয়ে যায়? ফিজিক্স শব্দের শেষে তো এস আছে, এটা কি প্লুরাল? নিউজ, নিউজ এই শব্দটার শেষে তো একটা এস আছে, এটা কি প্লুরাল? বলো। আচ্ছা, তো তাহলে তো এটা তো, এগুলো তো প্লুরাল না, তাই না? তাহলে যদি তা না হয় তাহলে স্ট্যাটিস্টিক্স কেন প্লুরাল হয়ে যাবে? আর তোমরা তো একটু আগে শিখে আসলা যে শেষে এ থাকলে সেটা কি হয়, প্লুরাল হয়, পড়ে আসছো না? বলো, পড়ছো কি পড়ো নাই? শেষে এ থাকলে এটা প্লুরাল হয়। এই যে দেখো, ভুলে গেছো? এই যে দেখো, যতগুলা প্লুরাল ছিল তাদের শেষে এ এ এ এ এ, খেয়াল করছো? তাহলে কি, তাহলে বাদ দাও সেগুলা। আর ফিট সেটা কি, এটা হচ্ছে প্লুরাল, এটা সিঙ্গুলার ফর্ম কি ফুট।
তাই না? তাহলে দেখো যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার উচ্চতা কত, তো ধরো তখন বা এটার উচ্চতা কত, আমি বললাম 1 ফুট বলবো না ফিট বলবো? 1 ফুট নাকি 1 ফিট? আচ্ছা, আবার ধরো ফুটের তো একটা আছে যে পা, পা রিলেটেড, তাই না? সেটাও কিন্তু ফুট, দুইটা হলে তখন সেটা হয় ফিট। তাহলে সেটা হচ্ছে বিষয়, এই ফিট হচ্ছে প্লুরাল, তার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফুট। ওকে, সো তাহলে এটার উত্তর হবে স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? আচ্ছা, সো ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজনে যাই। ডিগ্রি অফ কম্পারিজন কি জিনিস বলো তো? তোমরা তো এটা পড়েছো মনে হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। দেখি 1 এবং 2 ট্রাই করে, এগুলো তো আগের ক্লাসে পড়ানো হয়েছিল। বলো তো দেখি কোনটার উত্তর কি হবে, 1-এর উত্তর কি হবে, 2-এর উত্তর কি হবে? বলো তো, এটা কিন্তু আগে পড়িয়েছিলাম, আমার মনে আছে। ব্রেক লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 1 এবং 2 এর অ্যান্সার তো তারপরে দিচ্ছি ব্রেক। আচ্ছা, তাহলে আসো, বলছি যে নিচের কোনটা কারেক্ট। আচ্ছা, আমরা জানি যে দেন এর পরে কি হয়, সাবজেক্ট ফর্ম হয়, তাই না? তাহলে সেটা কি হবে? আই। মাইন্ড হইতে পারে না, মি হইতে পারে না, বাদ, বাদ, তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার। ওকে, আচ্ছা দেখো এখানে হি সাবজেক্ট ফর্ম, তাহলে আইও সাবজেক্ট ফর্ম হবে। ওকে, 2 নাম্বার বলো কোনটা কারেক্ট, 2 এর আনসার বলো। সেম রুলস, এখানে হি আছে, এখানে মাইন আছে, হবে না, বাদ। এখানে হি আছে, এখানে মি আছে, হবে না, বাদ। এখানে হি আছে, এখানে মাইসেলফ আছে, হবে না, বাদ। এখানে হি আছে, এখানে আই আছে, এটাই হবে উত্তর। ওকে, তাহলে আমরা ডিগ্রি অফ কম্পারিজন নিয়ে আলোচনা করার পূর্বে, যেহেতু তোমরা কয়েকজন ব্রেক চেয়েছো, তাহলে আমরা একটা ব্রেকে যাই, কি বলো? এবং তারপরে এসে এই জিনিসটা হচ্ছে ডিটেলসে দেখি, ঠিক আছে? তোমাদের হচ্ছে ভার্সিটি রিটেনের জন্য কিছু কিছু প্রশ্ন আসতে পারে, সেগুলো আমি তোমাদেরকে দেখে দিব, ঠিক আছে? তাহলে আমরা ছোট্ট একটা ব্রেকে যাই। আমার ঘড়িতে এখন বাজে 11টা 36। আমরা কয়টায় ব্যাক করব? 11টা 36 থেকে আমি তোমাদেরকে, আচ্ছা তোমরা সকালবেলা তো, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, একটু বেশি সময় চাচ্ছ তোমরা, আমি বুঝছি। আচ্ছা, ব্রেক টাইমে দাঁড়াও, আমরা 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 ইতে ব্যাক করবো না, 42-এ ব্যাক করবো না, 42-এ ব্যাক করবো, ঠিক আছে? 6 মিনিট দিলাম, হ্যাঁ, 6 মিনিট পরে সবাই চলে এসো, ঠিক আছে? হিমেল ভাই, হিমেল ভাই, তাহলে আমরা একটা ছোট একটা ব্রেকে যাচ্ছি। ওকে, সো তাহলে আমরা ইনশাআল্লাহ 11টা 42-তে ব্যাক করবো।
ওকে, আমি ফিরে এসেছি। তোমরা কি ফিরে এসেছো? তোমরা কি ফিরে এসেছো? ফিরে এসে থাকলে একটু জানাই দাও আমাকে। ওকে, তাহলে আমরা মনে হয় দেখতে পাচ্ছি তোমরা ফিরে এসেছো, তাহলে হচ্ছে আমরা শুরু করতে পারি। আচ্ছা, সো তাহলে আমরা এখন একটু পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ গুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমাদের পরের যে রুলসটা আছে সেটা হচ্ছে ভাইয়া, যে আমাদেরকে যদি মানে এরকম হয়, আমাদের কম্পারিজন বা তুলনা হয় ইকুয়াল জিনিসের মধ্যে, মানুষের সাথে মানুষের কম্পারিজন হয়, ঠিক আছে, মানুষের সাথে অন্য কোনো কিছুর তুলনা হয় না। যেমন আমি যদি বলি যে দা স্যালারি অফ এ the salary of a professor is higher than a doctor। কথার কথা আমি বললাম। এখন দেখো এই সেন্টেন্সটা কি কারেক্ট? বলো তো। এখানে আমরা কারেক্ট করতে পারিনি এই সেন্টেন্সটা, কারণ হয়েছে কি, আমি যখন বলছি স্যালারি অফ এ প্রফেসর, বলতে আমি প্রফেসরের বেতনের সাথে আমি ডক্টর ব্যক্তিকে তুলনা করে ফেলছি। কিন্তু হইতে পারে বেতনের সাথে বেতনের, ব্যক্তির সাথে ব্যক্তির। কথাটা কি বুঝছো আমি কি বলছি? ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হয়, বেতনের সাথে বেতনের তুলনা হয়, অর্থাৎ সেম জিনিসের মধ্যে স্যালারির সাথে স্যালারির তুলনা হইতে হবে, স্যালারির সাথে ব্যক্তির তুলনা হইতে পারে না। এটুকু কি বুঝছো? হ্যাঁ, অর্থাৎ ইকুয়াল জিনিসের মধ্যে তুলনা করতে হবে। তাহলে এখন আমি যদি বলি দ্য পিপল অফ নেপাল আর আমি বললাম যে টলার দেন বাংলাদেশ, তাহলে কি কথাটা ঠিক হবে? না, তাহলে আমাদেরকে বলতে হবে দেন দোজ অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মানুষের চেয়ে তারা লম্বা। কথা বুঝছো? পিপল অফ নেপাল বাংলাদেশের চেয়ে লম্বা হইতে পারে না, বাংলাদেশের মানুষের চেয়ে লম্বা হইতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই জন্য তখন এটাকে কারেক্ট করতে হয় কিভাবে আমি একটু দেখাই। দেনের পরে দেখো আমি এটাকে কারেক্ট করছি এখন সেন্টেন্সটাকে। is higher than that of a doctor। তো যখন আমি that of a doctor বলি, এটা দিয়ে ওই ডক্টরের স্যালারিকে নির্দেশ করে। কথা কি বুঝছো? the salary of his professor is higher than that of a doctor যখন আমি বলবো, ওই that দিয়ে কোনটাকে নির্দেশ করে বলো তো? that দিয়ে আবার ডক্টরের স্যালারিকে নির্দেশ করে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এই জায়গায় প্লুরাল কিছু থাকতো তাহলে কি আমি that of দিতাম? না, আমি those of দিতাম। এটাই হচ্ছে সিম্পল কথা। তাহলে দেখো the life of people is different from that of রোহিঙ্গা, তাহলে দেখো যে লাইফ এটা হচ্ছে সিঙ্গুলার আছে, তাহলে আমি এখানে that দিয়েছি। এখানে পিপল অফ নেপাল আছে, তাহলে হচ্ছে আমি এই জন্য দোজ দিয়েছি। কথা কি বুঝছো? সেটা কিন্তু খুব সহজ, এই জিনিসটা মাথায় রাখবা। আচ্ছা, এবার হচ্ছে যত তত অর্থে দা মোর, আবার ওই পাশে যে দা মোর হয়, দেখো দা প্লাস কম্পারেটিভ, আবার যে হবে কি দা মোর, এরকম অর্থ। বুঝছো? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। প্যারালাল স্ট্রাকচার পড়েছিলাম, মনে আছে? প্যারালাল স্ট্রাকচারেও কিন্তু পড়িয়েছিলাম আমরা যে দুই পাশে ইকুয়াল স্ট্রাকচার মেইনটেইন করে নিতে হয়। মনে আছে তোমাদের এটা প্যারালাল স্ট্রাকচার? কার কার মনে আছে প্যারালাল স্ট্রাকচার একটু জানাও তো। ওকে, তো তার মানে সিমিলার স্ট্রাকচার মেইনটেইন করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস, ওকে, মনে আছে। তাহলে আমি তারপরটাই যাই। আচ্ছা, এবার বলছে দুইয়ের মধ্যে কম্পারিজন বুঝাতে তখন হচ্ছে দা এবং পরে অফ বসে। যেমন দেখো আমি একটা সেন্টেন্স দেখাই, এটা সহজ। এখানে মনে সেন্টেন্সটা দেয়নি, দুইয়ের মধ্যে বেছে নেওয়া বোঝাতে। যেমন ধরো অফ দ্য টু হিসাবে, যেমন ধরো আমি সেন্টেন্সটা লিখি, অফ দ্য টু গার্লস শি ইজ দ্য বেটার। খেয়াল করো, আমার মেয়ে আছে কতজন? মেয়ে আছে দুইজন, তাদের মধ্যে সে হচ্ছে ভালো। এই বেটারের আগে দা দিতে হয়। যদি আমার দুইজন থাকে, দুইজনের মধ্যে যে বেটার হয় তার আগে দা দিতে হবে। কথাটা কি বুঝছো? আমি যদি এখানে বলি অফ দ্য টু গার্লস শি ইজ দ্য বেস্ট, আমি যদি বেটার না বলে বেস্ট বলতাম, এটা কি কারেক্ট হইতো?
ভাবো তো, এটা কি বেস দিলে কারেক্ট হবে? আমাকে জানাও কে কি মনে করো। আচ্ছা, কারেক্ট হবে না, তোমরা বলে দিচ্ছ কেন কারেক্ট হবে না বলো তো। এটা তুষার দিয়ে বলতেছে কারেক্ট নাকি হবে। তুষার দিয়ে এইসব উত্তর দিলে হবে না কিন্তু, বলো তো দেখি কেন এটা কারেক্ট হবে না। কারণ আমার আছে 2 জন, সুপারলেটিভ হতে হলে মিনিমাম 3 জন লাগে, কথা বুঝছো? সুপারলেটিভ ডিগ্রি আসতে হলে মিনিমাম কতজন লাগবে? মিনিমাম 3 জন লাগবে, কথা বুঝছো? 2 জনের মধ্যে কখনো সুপারলেটিভ হয়, 2 জনের মধ্যে কম্পারিজন হয়, এদের মধ্যে কখনো সুপারলেটিভ হয় না। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে সি লিখে পাঠাই দাও। তাহলে বেস্ট হইতে পারে না। আমি যখনই বলবো অফ দা টু তারপরে সুপারলেটিভ হইতে পারবে না, অবশ্যই সেটা কম্পারেটিভ হইতে হবে এবং সেই কম্পারেটিভের আগে তা দিতে হবে। এটাই হচ্ছে এই রুলসটা। আচ্ছা, তারপরটাই চলে যাই। দেখি এখানে বলেছে যে কোনটা কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করতে ট্রাই করো। এটা ট্রাই করো। ওকে, আমি পোলটা লঞ্চ করতেছি তাহলে এখন তোমাদের জন্য। ওকে, ওকে, সো আমরা তাহলে পোলটা ক্লোজ করব। যারা ভোট দাও নাই তারা একটু দ্রুত ভোট দিয়ে দাও। পোল ক্লোজ করে দিলাম। একটু রেজাল্ট শেয়ার করি তোমাদের সাথে। মাত্র পড়াইলাম, তারপরে এই অবস্থা কেন হলো? আচ্ছা, এরকম করলে হবে? আসো একটু দেখি, এইমাত্র পড়িয়েছি কিন্তু। প্রথম কথা হচ্ছে 2 জনের মধ্যে অ্যামাং হয়, অ্যামাং দ্য টু এর মধ্যে এটা অ্যামাং হইতে পারে, আবার এখানে ওয়াইজেস্ট হইতে পারে। কতগুলো বল? অনেকগুলো বল এখানে, এটা বাদ। আচ্ছা, এবার আসি একটা ওয়াইজেস্ট প্ল্যান অফ দ্য টু, দুইটার মধ্যে হয়? হয় না, বাদ। ওয়াইজার প্ল্যান বিটুইন দ্য টু আর অফ দ্য টু, আমরা বি এবং ডি এর মধ্যে কোনটা নিব? নাকি দুইটাই নেওয়া যায়? আচ্ছা, আমাকে এটা বলো তো দেখি ভাইয়া, ডি নাম্বার নিলে সমস্যাটা কোথায় হবে? ডি নাম্বারটা কেন নেওয়া যাবে না এটা বলো তো দেখি, কে কি মনে করো? আমাকে একটু লজিকটা জানাও তো। বিটুইন বললে সমস্যাটা কেন? এটা কেন ভুল? অফ দা নাই সেজন্য, অফ নাই সেজন্য। আচ্ছা, দেখো বিটুইন শব্দটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, বি প্লাস টু প্লাস ইন, এই তিনটা শব্দ মিলে হয়েছে বিটুইন। এই টু তো এখানে একবার আমি বলেছি 2 জন, আবার আমার টু বলার দরকার আছে? টু 2 বার বলা হয়ে গেল না? খেয়াল করো তো, বিটুইনে একটা টু আছে, তারপর আমি আবার টু দিচ্ছি, তাহলে এটা কি হয়ে গেল? এই ধরনের সমস্যাকে আমরা কি বলি? চ্যাটে লিখে জানাও। এই ধরনের সমস্যাকে আমরা কি বলি ইংরেজি গ্রামারে? তোমাদেরকে পড়িয়েছে কিন্তু এই টপিকটা। বলো তো এটা কোন টপিকে পড়ে? বাহুল্য দোষ, রিডান্ডেন্সি। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে রিডান্ডেন্সি কত সমস্যা, এই জন্য ডি নাম্বারটা বাদ যাবে। তাহলে উত্তর কি হবে? বি নাম্বার।
ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে একটু সি লিখে পাঠাই দাও, যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে ভি লিখে পাঠাই দাও। ওকে, তাহলে আমরা তারপরের দিকে মুভ করি। আসো, এখানে দেখো আমাদের যে রুলসটা আছে সেটা হচ্ছে যে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রায়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, এবং তার সাথে আরেকটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্রেফার। এই শব্দগুলোর পরে বিশেষ করে প্রেফারটা মাথায় রাখবে, হ্যাঁ। এই শব্দগুলোর পরে দেন বসে না ভাইয়া, টু বসে, ঠিক আছে? যেমন হি ইজ সিনিয়র টু মি, আই এম জুনিয়র টু হিম, ঠিক আছে? ইট ইজ প্রায়র টু এভরিথিং, এরকম। ওকে, তাহলে এক নাম্বারটা বলো তো উত্তর কি হবে? একের উত্তর কি হবে আমাকে বলে দাও। এই যে যা পড়িয়েছি তাই আছে, এটাই পরীক্ষায় এইভাবেই আসে ভাইয়া, হুবহু এইভাবেই আসবে প্রশ্ন। তখন যে পারবে সে জাস্ট 3 সেকেন্ডের মধ্যে দাগ দিয়ে দিবে যে এটার উত্তর এটা আমি জানি, ঠিক আছে? এরকম আর কি। ওকে, এবার দেখো, পারফেক্ট, সুপ্রিম, ফলস, কমপ্লিট, ইউনিক, ইউনিভার্সাল, এক্সট্রিম প্রভৃতি শব্দগুলোর সাথে আর কোনো কোয়ালিফায়ার বসে না। আচ্ছা, কোয়ালিফায়ার জিনিসটা কি ভাইয়া? যেমন ধরো, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে কেউ যদি 100-তে 100 পায় সেটা পারফেক্ট, রাইট? ঠিক আছে, পারফেক্ট মানে কি যে 100-তে 100 পাইছে। এখন তুমি চিন্তা করো, মোর পারফেক্ট হওয়া সম্ভব? মোস্ট পারফেক্ট হওয়া সম্ভব? আমাকে বলো তো, মোর পারফেক্ট, মোস্ট পারফেক্ট সম্ভব না। আচ্ছা, সুপ্রিম মানে কি? যিনি সবার উপরে, তার চেয়েও আরো কেউ উপরে থাকা সম্ভব? এটাও সম্ভব না। ফলস মানে কি? ফলস মানে হচ্ছে যে যেটা মিথ্যা। তাহলে আমি কি এরকম বলতে পারি যে এটার চেয়ে ওইটা বেশি মিথ্যা, ওইটার চেয়ে ওইটা কম মিথ্যা? মিথ্যা তো মিথ্যাই। এখানে কি কম বেশি মিথ্যা হওয়া সম্ভব? সম্ভব না। ইউনিক শব্দটার মানে কি? ইউনিক শব্দ মানে হচ্ছে যার কোনো তুলনা হয় না। কথা বুঝছো? ইউনিক মানে কি? যার কোনো তুলনা হয় না, যে অনন্য, একক, যার মতো আর কিচ্ছু নাই। তাহলে তার কি আর তুলনা হইতে পারে? মোর ইউনিক, মোস্ট ইউনিক বলতে পারবো আমরা? সম্ভব? সম্ভব না। কমপ্লিট মানে কি? পূর্ণাঙ্গ, যেটা অলরেডি ওই যে 100-তে 100-র মতো। তাহলে তার চেয়ে আরো বেশি কমপ্লিট হওয়া সম্ভব? তার চেয়ে আরো বেশি কমপ্লিট হওয়া সম্ভব না, ঠিক আছে? ইউনিভার্সাল, যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিচরিত, সব জায়গায়, তো সেটা হচ্ছে মোর ইউনিভার্সাল বলার কোনো সুযোগ নাই। এক্সট্রিম শব্দ মানে কি? এক্সট্রিম মানে হচ্ছে যেটা অনেক বেশি, সেটা হচ্ছে আরো বেশি হওয়া সম্ভব? সম্ভব না। তাহলে খুব সুন্দর করে চিন্তা করে 1 আর 2 এর উত্তর কি হবে আমাকে জানায় দাও। সবাই এই রুলস গুলো দেখে 1 এবং 2 এর উত্তর টাইপ করে জানিয়ে দাও। ওকে, সো আমি দেখতে পেয়েছি যে তোমরা অনেকেই উত্তরগুলো লিখে জানিয়ে দিয়েছো। তবে এখানে একটা জায়গায় এসে তোমরা অনেকেই ভুল করেছো, সেটা হচ্ছে যে এন ইউনিক না, এটা এ ইউনিক হয়। কেন এটা একটু বলে দিই। দেখো, ইউ দিয়ে শুরু হওয়া শব্দগুলোর 2 ধরনের উচ্চারণ থাকে। একটা হচ্ছে ইউর উচ্চারণ আর মতো হয়, আর একটা হয় হচ্ছে ইউর উচ্চারণ ইউর মতো হয়। যেমন দেখো, ইউ আমি যদি বলি আমব্রেলা, এখানে ইউর উচ্চারণ কিসের মতো? আর মতো না? আর মতো হয় না? আচ্ছা, আবার আমি যদি বলি ইউনিফর্ম, এখানে ইউর উচ্চারণ ইউর মতো না? ইউনিফর্ম, দেখো ইউর মতো, আর এটার উচ্চারণ আর মতো। যদি এটা আর মতো উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে তখন যে এন বসে, আর ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তখন সেটার ক্ষেত্রে যে এ বসে। কথাটা কি বুঝছো? যেমন এ ইউনিফর্ম, এরকম। এটুকু কি বুঝছো? বুঝে থাকলে ইয়েস লিখে পাঠায় দাও, না বুঝে থাকলে নো লিখে পাঠায় দাও।
আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কোন কোন শব্দের ক্ষেত্রে ইউর উচ্চারণ ইউর মতো হয়। এরকম কিছু শব্দ হচ্ছে ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ঠিক আছে, তারপরে হচ্ছে হতে পারে ইউনিভার্স, এরকম একটা শব্দ হচ্ছে ইউনিক, তারপরে হতে পারে ইউটোপিয়া। ইউটোপিয়া মানে, ইউটোপিয়া মানে কি কে বলতে পারবা? ইউনিয়ন, এরকম আরো হতে পারে যে কি হতে পারে, ইউনিভার্স, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, ইউনিয়ন এটসেট্রা, অনেক কিছু হতে পারে, অনেক শব্দই হতে পারে। ইউরোপ শব্দটাও ইউ দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণ হয় ইউর মতো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, ইউনাইটেড, থ্যাংক ইউ, ইউনাইটেড, ইউনাইটেড, এগুলো এই শব্দগুলো হচ্ছে। ওকে ওকে, ইউটোপিয়া মানে, ইউটোপিয়া মানে হচ্ছে যে একটা কল্পনার জায়গা, যে জায়গায় সবকিছু অনেক পারফেক্ট, যে জায়গায় এভরিথিং ইজ ফাইন। তুমি বলতে পারো যে আম, একটা পারফেক্ট স্ট্যাটাস কোথায় এক্সিস্ট করে, এরকম ইউটোপিয়া কোনো বাস্তবে কখনো এক্সিস্ট করে না। মনে করো তুমি বাংলাদেশে থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমেরিকা অনেক ভালো, তখন তুমি চিন্তা করো যে আমেরিকা মনে হয় পারফেক্ট, কিন্তু আমেরিকাতে তুমি যাওয়ার পর তুমি যা দেখলা যে না আসলে আমেরিকা পারফেক্ট না, আমেরিকা চিন্তা করতেছে আমাদের এত তো সমস্যা আছে, আমরা আরো পারফেক্ট কোন একটা স্টেজে যাব। এরকম করতে করতে আমরা যদি চিন্তা করি একটা তো কোনো জায়গায় খুঁজে পাবো যেটা একদম পারফেক্ট। তুমি এমন একটা মানুষের কথা চিন্তা করতেছো, ধরো যে অমুকের চেয়ে অমুক ভালো, তার চেয়ে তমুক ভালো, কিন্তু কেউ কি পারফেক্ট? কেউ কিন্তু পারফেক্ট না। কখনো কিন্তু তুমি পারফেক্ট কাউকে খুঁজে পাবা না, কখনো কিন্তু 100-তে 100 কিন্তু কখনো খুঁজে পাবা না, ঠিক আছে। কিছুদিন পর তোমরা বড় হবা, তো বড় হওয়ার পর যখন বিয়ে শাদী করবা, চিন্তা ভাবনা করবা বিয়ে শাদী, কিংবা ধরো প্রেম ভালোবাসার চিন্তা করবা, সবসময় মনে রাখবা তোমার যে পার্টনার থাকবে তো সে তোমার, সে কিন্তু কখনোই পারফেক্ট হবে না। এটা কি কোনোদিন হবে? পারফেক্ট কিন্তু হবে না। তোমার, তার তার কিন্তু কিছু ল্যাপস থাকবে। তো যে ল্যাপসটাই থাকবে, যেটা সেটা নিয়ে তোমার মনের মধ্যে ডিসিশন না হোক, এটা নিয়ে মানায় নিতে হবে যে না সে এরকমই, যে যেরকম আছে সে সেরকমই। এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাহলে তুমি কোনোদিন স্যাটিসফাইড হতে পারবে না, নেভার, ঠিক আছে। সো ইউটোপিয়ার জিনিসটা হচ্ছে এরকম যে এটা একটা পারফেক্ট ল্যান্ড, একটা পারফেক্ট প্লেস যেটা কখনো খুঁজে পাওয়া যাবে না, বরং এর সমস্যা থাকবে এবং সমস্যা নিয়েই ডিল করে বেঁচে থাকতে হবে। কথা বুঝছো? এটা হচ্ছে আমাদেরকে ইউটোপিয়া শিখা। ওকে, যে আমরা ইউটোপিয়ার দিকে যাওয়ার চেষ্টা করব কিন্তু কখনো আমরা ইউটোপিয়া অ্যাচিভ করতে পারবো না, এটা হচ্ছে বিষয়। ইউটোপিয়া কখনো অ্যাচিভ করা যায় না। তাহলে আসো আমরা এখান থেকে একটু দেখি এ এবং আমরা এন। জি ভাইয়া। তুমি কারে কি বলো? ওরা দেখো, ওরা এগুলো তো এখনই করে, ওই যে দেখছ নাই দেখ। অবশ্য ভাইয়া ওরা অনেক ফাস্ট, আমি জানি যে 3G জেনারেশন তো, বুঝছেন, মানে ব্যাপার আছে, তাই না? আচ্ছা, এখানে এখানে দেখি তোমরা আজকে আমাকে বলো এখানে কতজন প্রেম করো এই ক্লাসে, সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, ঠিক আছে। আমি নাম বলবো না কারো কাছে, এখানে সত্যি করে বলো এখানে কয়জন আছো যারা প্রেম করো? দেখি এখন পর্যন্ত কাউকে তো, একজনকে 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 হাত তুলতে দেখছি। একজন জানে না সে কি অবস্থায় আছে। আচ্ছা, প্রেম করি না ভালোবাসি, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা মনে হয় অব্যক্ত ভালোবাসা। একজন, দুইজন মাত্র স্বীকার করছে, আচ্ছা, আর বাকিরা তো হচ্ছে ঘুরায় পেঁচায়, ঠিক আছে। আমিও কিন্তু প্রেম করি, ঠিক আছে, জীবে প্রেম, হুম, ঠিক আছে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, ঠিক আছে। আচ্ছা, না এটা পচা বলবো না, এটা পচা কেন, এটা পচা কেন হবে? এটা পচার কিছু না, তোমার মনের ইন্টেনশনটা হচ্ছে আসল, তুমি কোন নিয়তে করতেছো সেটা হলো বিষয়, ঠিক আছে। নিয়ত ভালো হলে এটা পচা না, কিন্তু নিয়ত যদি খারাপ হয় তাহলে সেটা পচা কেন, তার চেয়েও খারাপ, ঠিক আছে। ওকে, তুমি যেহেতু একটা ছেলে, তুমি তো একটা মেয়ের সাথেই করবা, তুমি কি ছেলেতে ছেলেতে করতে চাও বাংলাদেশে? কি অবস্থা ভাই? ওকে,
সো দেখো, আচ্ছা তোমাদেরকে এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই সময়টাই এডমিশন টাইমটাই আসলে মানে সবসময় ইয়ানফসি করা ভালো, বুঝছো? আগে নিজের যান তারপরেই, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে বিষয়। যাই হোক, যদি 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 সত্যিকার অর্থে তুমি সত্যিকার অর্থে খুব বেশি করে থাকো, তাহলে তাকে বুঝাও যে আমাদের এই সময়টা, যে এই কয়েকটা মাস আমি ব্যস্ত থাকবো। যদি সেম এজ হয় তাহলে তাকে বুঝাও যে সেও ব্যস্ত থাকবে, একজন আরেকজনকে পজিটিভলি হেল্প করো, বরং কেউ কারো উপর বার্ডেন না হয়ে সেই জিনিসটা চালাই নিয়ে যাও। কিছু 1 মাস 2 মাসের জন্য পজ দাও, পজ দিয়ে তারপরে আবার ই করো, কারণ এই সময়টা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যদি তোমার মানে মনে হয় যে না তুমি এরকম সিরিয়াস না বা সামথিং, তাহলে দয়া করে এই ধরনের কোনো কিছুতে এখন টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? এটা কিন্তু পরবর্তীতে একটা সময় গিয়ে তুমি অথবা আফসোস করবা, অথবা একজন আরেকজনের উপর পরে কাটা ছোড়াছুড়ি করতে পারো যে তোমার জন্য আমার এরকম হয়েছে। এটা কিন্তু ঠিক না। কারোর জন্য কারো কিছু হয় না, বরং তোমার জন্যই তোমারটা হয়, ঠিক আছে? অন্য কাউকে ব্লেম করার কোনো মানে হয় না। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সো এখন কিন্তু এগুলো চিন্তা করতে হবে। ওকে, বুঝছো? আচ্ছা, সো এখন যে তুমি দেখা গেছে খুব সুন্দর করে বললা যে আমি কৃষ্ণ তুমি রাধা, আর ওই পাশ থেকে বললো চান্স না পেলে আমি বোন তুমি দাদা, তখন কিন্তু তোমার কাছে খুব খারাপ লাগবে, ঠিক আছে? সেটার জন্য চান্স পাওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? তখন দেখবে যে তোমার রাধা, ঠিক আছে, আরেকজনের অন্য কিছু হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। ওকে, আসো তাহলে আমরা যাই পরেরটা। তাহলে এখানে এন হবে না, এটা এন হবে না, এটা কি হবে? এটা এ হবে। ওকে, ফাইন, আচ্ছা, ঠিক আছে। মেল ভাই দেখেন চ্যাট বক্সে কি লিখতেছে। হ্যাঁ, আমার আমার নাই এই কারণে আমি বলি না। চান্স পাইলেও মামা, না পাইলেও মামা। মামা হইতেই হবে না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এখন দেখো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা বলেছে যে কোন সেন্টেন্সটা কারেক্ট। তাহলে কোন সেন্টেন্সটা কারেক্ট? তাহলে দেখো মোস্ট পারফেক্ট হয়, এটা কারেক্ট নাই। দা মোস্ট পারফেক্ট হয়, এটাও কারেক্ট নাই। এ ভেরি পারফেক্ট হয়, আর এর চেয়ে বেশি কিভাবে পারফেক্ট হবে? হয় না। তারপর হচ্ছে এ পারফেক্ট জাজ, উত্তর হচ্ছে এটি না। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, তাহলে এখন আসো আমাদেরকে বলেছে নিচের থেকে কারেক্ট সেন্টেন্সটা খুঁজে বের করতে। সবাই পড়ো ভালো মতো। তাহলে এখন তোমাদের জন্য পোলটা লঞ্চ করি, ট্রাই করো এটা। ভাইয়া কোনো প্রেম নাই, সবসময় শুধু বইয়ে প্রেম করে, এটাই সঠিক। আমি তোমাকে সাধুবাদ জানাই, তুমি বইয়ের সাথে প্রেম করো, ঠিক আছে? বইয়ের সাথে প্রেম করলে ভালো বউ পাওয়া যাবে। ওকে, ও কিন্তু মেয়ে আবার। ও এটা মেয়ের নাম ছিল? ও সরি, আমি সরি। ওকে, তুমি বইয়ের সাথে প্রেম করো তাহলে তুমি ভালো বউ হতে পারবা। সরি, খেয়াল করিনি। তুমি ভালো জামাই পাবা, আমি এটাই মিন করছি। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, ওকে, ওকে। তুষার চলে যাও আর্মিতে।
তুষার আর্মিতে চলে যাও, ঠিক আছে? ওর কত অবজারভেশন পাওয়ার দেখছো? হুম, সেটাই তো। বাবা মা বলছে ভালো জামাই পাওয়ার জন্য হলেও বেশি করে পড়তে হবে। তোমার বাবা মা সঠিক অ্যাডভাইস দিয়েছে তোমাকে। আমি তোমার বাবা মাকে কংগ্রেচুলেশন জানাতে চাই, ঠিক আছে? তারা তোমাকে সঠিক রাস্তা দেখিয়েছে। শোনো, আমি একটা কথা বলি। এই যে তোমাদের বয়সটা তো এখন উঠতি বয়স, ঠিক আছে? ফেসবুক মেসেঞ্জার তো মনে হয় সবাই চালাও। তুমি একটা জিনিস ভাবো, তুমি যদি দৈনিক মনে করো যে 2 থেকে 3 ঘন্টা, 2-3 ঘন্টা তুমি ফেসবুক চালাও। আমি জানি যে তোমরা অনেকেই আরো বেশি সময় ধরে চালাও, অনেকে 10-11 ঘন্টাও চালায়, আমি জানি। এমনকি ক্লাস করতে করতে ফেসবুক চালায়। ধরো এই যে পরিমাণ সময়টা তুমি এখানে দাও, তুমি যদি দৈনিক 1 ঘন্টা 1 আওয়ার করেও পড়ো, সত্যি কথা, তাহলে তোমার কি পরিমাণ পড়া আগায় তুমি কোনোদিন ভাবছো? কিছুদিন আগে মেডিকেলের একটা ছাত্র, সে হচ্ছে একটা আন্তর্জাতিক পরীক্ষায় অনেক আহ একটা আন্তর্জাতিক পরীক্ষায় তোমার হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট মার্ক পেয়ে রেকর্ড করছে বাংলাদেশে, ঢাকা মেডিকেল একটা ছেলে। নাম শুনছিলা? এই ঘটনাটা শুনছিলা? কে কে শুনছিলা এখানে? আচ্ছা, তো কেউ কেউ হয়তো বা শুনছো, কেউ কেউ হয়তো বা আমরা এটা জিকেতে আসবে, ওদের জিজ্ঞেস করো বলতে। হ্যাঁ। তো এই ছেলেটা কিন্তু হাইয়েস্ট নাম্বার পাইছে, এবং এটা কিন্তু আমাদের জন্য অনেক গর্বের একটা ব্যাপার। তা আমি ফেসবুক ঘাটতে ঘাটতে আমি তার টাইম লাইনে গেছিলাম, জিনিসটা বুঝছো? আমরা তো ফেসবুকে স্ট্যাটাস দেই, এটা লিখি সেটা লিখি। আমি তার টাইম লাইন ঘাটতে গিয়ে দেখি তার ফেসবুকের স্ট্যাটাস গুলাও সে তার ওই যে যেই পড়াশোনার জগৎ টগৎ এইসব নিয়ে তার লেখা। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে যারা মানে সাকসেসফুল হয় বিভিন্ন ফিল্ডে, তাদের একটা বড় বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে আমার কাছে এটা মনে হয় তারা তার নিজের কাজের প্রতি প্যাশনেট থাকে। সে যেটা করে সেটাকে সে এনজয় করে। সে জোর করে তার উপরে চাপাই দিয়ে করানো হচ্ছে ব্যাপারটা তা না। সে মন থেকে কাজটা এনজয় করেছো। তুমি পড়াশোনাটাও যদি তুমি যেটা পড়তেছো এটাকে যদি তুমি এনজয় করে মন থেকে পড়তে না পারো, তখন কিন্তু বুঝবে যে তোমার পড়াশোনাটা আসলে হচ্ছে না। এটা বুঝছো? শিখার একটা আনন্দ আছে, জানার একটা আনন্দ আছে। এই শিখার আনন্দটা, জানার আনন্দটা জীবনে উপলব্ধি করতে হয়। নতুন কিছু জানার পর যে একটা প্লেজার আসে, এই প্লেজারটা কিন্তু অনুভব করতে হয়। যদি তুমি এই প্লেজারটা অনুভব করতে পারো, তাহলে তুমি বুঝতে পারো তুমি সঠিক রাস্তায় আছো। আর যদি তুমি যেদিন দেখবে যে তোমার শিখার আগ্রহ, জানার আগ্রহ চলে গেছে, সেদিন বুঝবে যে আর লাইফে আসলে বেঁচে থাকার কোনো মানে হয় না। ঠিক আছে? বুঝছো? ওকে। ভাই, আমার প্রবলেম হচ্ছে একদিন অনেক বেশি পড়লে পরের দিন আর ওরকম ভাবে পড়া হয় না। পড়ো। এখন এটার উত্তর আমি কি বলবো বলো? এটার উত্তর আমার কাছে নাই। ভাইয়া জিএফ লাগবে না, এসপির কার্ড লাগবে। এসপির কার্ড মানে কিসের এসপির কার্ড? মানে বিসিএস যে পুলিশ, ওইটা হইতে ওই বিসিএস? বিসিএস পরে দাও, আগে ভার্সিটি চান্স পাও। ঠিক আছে, এখনই এসপির কার্ড। এসপি অনেক দূরের রাস্তা ভাইয়া, ঠিক আছে? ওকে, সো 5-এর আনসার কি হবে বলো? এখানে সমস্যা কি? দ্য গ্রেটার দ্য ডিমান্ড, এটা কি হবে? দ্য হায়ার দ্য প্রাইস হওয়ার কথা। এই পাশেও কম্পারেটিভ হওয়ার কথা, ঠিক আছে? ওকে। হি ওয়াজ দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি, হইছে? হয় নাই, বাদ। ইনফেরিয়র টু মি, ওকে, এটা ঠিক আছে। আর ওয়ার্স্ট অফ দ্য টু বয়েজ বললে আবার ওয়ার্স্ট হইতে পারে? হইতে পারে না। তাহলে উত্তর হচ্ছে কি? সি নাম্বার। ওকে, ঠিক আছে। এই তো। এবার রিটেন কোশ্চেন, নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো। পারবা করতে? কিভাবে করবা অনুবাদ? অনুবাদ করতে হলে তোমাকে শব্দার্থ জানতে হবে। শব্দার্থ যতক্ষণ পর্যন্ত না জানবা তুমি অনুবাদ করতে পারবে না। এটা হলো প্রথম কথা, শব্দার্থ জানতে হবে। আর 2 নাম্বার কি? 2 নাম্বার জিনিসটা হচ্ছে যে তোমার অনুবাদের সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোনো আমার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে কিনা, বাংলা বানান ভুল হচ্ছে কিনা, ব্যাকরণগত ভুল হচ্ছে কিনা। তোমাদের এখানে বানানের তো হরিবল অবস্থা, চেটে যে লিখে পাঠাও না, বানানের কথা আমি কি বলবো? আমি আর বানানের কথা বলবো না কিছু। তোমাদের বানানের কিন্তু অনেকেরই খুব খারাপ অবস্থা। এত খারাপ অবস্থা যদি বানানের হয়, স্পেলিং এর যদি এরকম মিস্টেক হয়, এটা কিন্তু ভালো করা খুব কঠিন। ঠিক আছে?
আহসান বলতেছে ভাইয়া ওটস তো কম্পারেটিভ হিসেবে ইউজ হয় না ভাইয়া, ওটস কখনো কম্পারেটিভ হিসেবে ইউজ হয় না, ওয়ার্স কম্পারেটিভ হিসেবে ইউজ হয়। ঠিক আছে, ব্যাড এটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স, সুপারটিভ ফর্ম হচ্ছে ওটস। ওকে আহসান, ঠিক আছে, এটা কম্পারেটিভ এটা সুপারটিভ। ওকে, আপনার এটা গত বছর ঢাকা ভার্সিটি ডি এর প্রশ্ন। হ্যাঁ এটা এটা গত বছর ঢাকা ইউনিভার্সিটি ডি এর প্রশ্ন, একটু ট্রাই করো তোমরা, এটা দেখো তো পারো নাকি, কোন কোন শব্দটার মানে জানো না আমাকে জিজ্ঞেস করো। কে কোন কোন শব্দটার মানে জানো না সেটা জিজ্ঞেস করো। বেশ কঠিন কিন্তু এই অনুবাদটা, তাই না? সোর্স দেখছো? ওয়াশিংটন পোস্ট। হ্যাঁ, তোমরা যেটা করতে পারো তোমাদেরকে একটু বলি, ওয়াশিংটন পোস্ট হয়তো বা তোমরা পড়ো বা না পড়ো আমি জানি না, তোমরা একটু ডেইলি স্টার পড়ার অভ্যাস টভ্যাস করো, এটা এগুলো কাজে দেয়, ঠিক আছে? বুঝছো কি বলছি? বুঝছো? ডেইলি স্টারের নাম শুনছো? কে কে শুনছো ডেইলি স্টারের নাম? আচ্ছা, ইম্পিউনিটি শব্দের মানে, ইম্পিউনিটি শব্দের মানে হচ্ছে মুক্তি বা অব্যাহতি, ঠিক আছে? তারপরে তারপরে বলো আর কোন কোন শব্দ বলো, আমি বলে দিচ্ছি বাংলাগুলা। কোনটা? ভিশিয়াস, ভিশিয়াস সাইকেল অফ পভার্টি নাম শুনছো? ভিশিয়াস এর বাংলা তুমি করতে পারো দুশ্চরিত্র, ঠিক আছে, অথবা কপট। কপট হচ্ছে সুন্দর বাংলা বলা যায়, ঠিক আছে? ঠিক আছে, তারপর এক্সাম কবে হতে পারে আনুমানিক? ভাই আমি জানি না, আমি জানি না কবে হতে পারে। তারপরে কোনটা? শান্ত হচ্ছে একটা নাম, শান হচ্ছে একটা নাম, ঠিক আছে? ইম্পিউনিটি, ইম্পিউনিটি হচ্ছে তুমি বলতে পারো দায় মুক্তি, ঠিক আছে? শব্দের অর্থগুলো জিজ্ঞেস করে এর মধ্যে আরেক এতে চলে যাও, চলে গেলে কেমনে বুঝবো? একটা একটা করে জিজ্ঞেস করো, এক একটা টপিকে থাকো। আচ্ছা, এখানে কনক্লুড কে বলতে পারো যে সিদ্ধান্তে উপনীত হওয়া, ঠিক আছে? এখানে কনক্লুড মানে কি? সিদ্ধান্তে উপনীত হওয়া, এই অর্থে তুমি ব্যবহার করতে পারো। তারপর জাতিসংঘ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এভাবে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর ভায়োলেন্স, আচ্ছা বলো ভায়োলেন্সের বাংলা কি লিখবা বলো, বলো আমাকে সুন্দর মতো, এই ভায়োলেন্সের বাংলাটা কি লিখবা বলো, কে কে জানো দেখি বলো। একজন পেরেছে, বাকিরা বলো। অত্যাচার, হিংস্রতা, না এসব দিলে হবে না কিন্তু, অত্যাচার হিংস্রতা দিলে কিন্তু হবে না ভায়োলেন্সের, এটা এখানে সহিংসতা দিতে হবে, ঠিক আছে? কথা বুঝছো? ওকে, মার্ডারাস অ্যাবিউজ, এটারই কি করবা বলো, এটার বাংলা কি করবা? মার্ডারাস অ্যাবিউজ, দ্রুত বলো, কে কি করবা? মার্ডারাস অ্যাবিউজ, এটার বাংলা কি করবা?
হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড করলে হবে না, শুধু হত্যাকাণ্ড বললে হবে না। নৃশংস হত্যা, না এটা নৃশংস হত্যাও না। তুমি কি বাংলা এখন খুনি মানসিকতা ধরনের কিছু লিখে দিবা? কারোটাই হয়নি এখন পর্যন্ত, মনে হয় কেউ খুব সুন্দর মতো একটা করতে পারলে না। এটা ট্রাই করো। এখানে অ্যাবিউজের বাংলা হচ্ছে নির্যাতন। এখানে অ্যাবিউজের বাংলা কি? নির্যাতন, বা তুমি নিপীড়ন বলতে পারো, নিপীড়ন অর্থে ব্যবহার করতে পারো। তারপরে এখানে কি দিবা? মার্ডারাসকে কি করবা বলো? এখানে তোমার এখানে হচ্ছে মার্ডারাস বলতে হচ্ছে মারাত্মক, ঠিক আছে? সবকিছু নির্মম দিয়ে দিচ্ছ কেন? এটা হচ্ছে মারাত্মক, মারাত্মক এটাকে কি বলা যায়, যে মারাত্মক নিপীড়ন, ঠিক আছে? ঠিক আছে, বা নৃশংস বলতে পারো, ঠিক আছে? নৃশংস দিলেও সমস্যা নেই, নৃশংস নিপীড়ন বা নৃশংস নির্যাতন এরকম বলতে পারো, ঠিক আছে? কথা বুঝছো? সবকিছু কিন্তু আক্ষরিক ভাবে যায় না, ওকে? সবকিছু আক্ষরিক ভাবে যায় না, অনেক কিছু ভাবানুবাদ ভাবে যায়, এইভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, ব্রট টু অ্যাকাউন্ট, এটার বাংলা কি করবা? ব্রিং টু অ্যাকাউন্ট মানে কি, বা ব্রট টু অ্যাকাউন্ট মানে কি বলো? আমলে আনা, এটা হবে হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা, ঠিক আছে? সেটা হচ্ছে এটা, তারা যেন জবাবদিহিতা করে, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়, ওকে? কথা বুঝছো? সো তাহলে দেখো, পরীক্ষার হলে কিন্তু অনুবাদ যদি আসে কিছু, এটা কিন্তু খুব একটা সহজ হবে না, ঠিক আছে? এটা কিন্তু শাস্তি না, ব্রড টু অ্যাকাউন্ট মানে শাস্তি না, ব্যাপারটা হচ্ছে জবাবদিহিতার আওতায় আনা, ঠিক আছে? এটা হচ্ছে এগুলো, ওকে? এগুলো আসলেই ঝামেলা, এই জন্য হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হয়। ট্রান্সলেশন প্র্যাকটিস না করলে হঠাৎ করে ট্রান্সলেশন পারা যায় না, ঠিক আছে? অনেক সময় দেখা যায় সহজ সহজ শব্দের বাংলা পরীক্ষার হলে বসে মনে পড়ে না। কথা বুঝছো? যে আমি শব্দটা জানি, আমি শব্দটা বুঝি, কিন্তু এটার জন্য বাংলায় আমি কি শব্দ বসাবো সেটা আমি পারতেছি না, ঠিক আছে? সো এটার জন্য হচ্ছে তোমাদের হচ্ছে এই জিনিসগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু পারা যায় না। তাহলে তোমরা তাহলে তোমরা কিন্তু এখন থেকে এই যে একটু ট্রান্সলেশন টুকটাক করে প্র্যাকটিস করো, এগুলো কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে? রিটেনে কিন্তু আসবে, এমনকি বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে, বাংলা থেকে ইংরেজি করতে দিতে পারে, ইংরেজি থেকে বাংলা করতে দিতে পারে। তোমরা কিন্তু ট্রান্সলেশন বেশি বেশি করে প্র্যাকটিস করো, ওকে? আমি কিন্তু বলে দিলাম বারবার। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোটামুটি অংশ। সো তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলো অ্যান্সার দিব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সো তোমাদের কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো, প্রশ্ন করো। বকা দিব ভাইয়া? আমি বকা দিই না তেমন একটা, আমি বকা দিতে গেলে আমার মানে মুখ দিয়ে আওয়াজ বেরোয় না ঠিকঠাক মতো, ঠিক আছে? বকা দিয়ে কি হবে? আচ্ছা, ভাইয়া লিটারেচার নিয়ে কিছু বলেন। থ্যাংক ইউ জেনি, ভালো প্রশ্ন। আচ্ছা, লিটারেচার থেকে তোমরা হচ্ছে তোমাদের টেক্সট বুকের যেই ইয়েগুলো আছে, লিটারেচার বেস যেগুলো আছে, তোমাদের টেক্সট বুকে কিন্তু অনেকগুলো লিটারেচার এলিমেন্ট আছে।
আমাদের এটার উপর একটা ক্লাস আছে, তো এই ক্লাসটা আমি নেই বা যেই ভাইয়াই নেক ইনশাল্লাহ ওই ক্লাসটা কিন্তু দেখবা যে ক্লাসে তোমাদের লিটারেচার অনেকগুলো অংশ নিয়ে আলোচনা করা হবে আশা করি। তো তখন তোমাদের কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে, তোমরা একটা গাইডলাইন পাবা। ঠিক আছে, লিটারেচার বেশ কঠিন এবং লিটারেচারের অনেকগুলো প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়, এটা ট্রু। সো লিটারেচার অংশটা একটু দেখাইতে হবে, এখানে অনেক কিছু আবার মুখস্থ করারও বিষয় আছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ ওই ক্লাসে যদি আমি থাকি। আর ট্রান্সলেশন কিভাবে ডেভেলপ করবো তুষার, তোমার জন্য এটা হচ্ছে যে ভাইয়া ট্রান্সলেশন হচ্ছে বেশি বেশি করে লিখতে হয়। ঠিক আছে, দিবা প্রশ্ন করেছে ভাইয়া থিম কি পড়া লাগবে, দিবা অবশ্যই থিম পড়তে হবে। ঠিক আছে, ওকে, অবশ্যই অবশ্যই থিম পড়তে হবে। ওকে ভাই, ভার্সিটির ইংলিশ পড়লে কি মেডিকেলের পড়া হয়ে যাবে মৌ? হ্যাঁ, আমার মনে হয় মোটামুটি তাদের 95% ইজ সেম। ওকে, সো একটা পড়লে আরেকটা মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, অভিষেকরা তোমার একটা আনসার আমি জানি না, ওটা ভাই অথরিটি বলতে পারবে। ঠিক আছে, ইনকারেক্ট ওয়ার্ড বের করতে দিলে পারি না, কি করব? আচ্ছা ভাইয়া, এক্ষেত্রে আমার হচ্ছে একটু মানে প্রশ্ন স্যাম্পল কোশ্চেন সহ দেখতে পারলে তোমার একটা আনসার দিতে পারতাম আমি। ঠিক আছে, দিবা বলতেছে নন টেক্সচুয়াল থিমও আসবে কিনা। দিবা এই ব্যাপারটা আমরা শিওর না, আসলে কি আসতে পারে কি আসতে পারে না আমরা শিওর না, বুঝছো। সো লেটস সি কি হয়, লেটস সি। ঠিক আছে, এটাই বলতে প্রিপেয়ার পারবো। থাকতে হবে নন টেক্সচুয়াল। ওয়াশিংটন হ্যাঁ, পোস্ট মানে থেকে মোটামুটি দিতে একটু পারে প্রিপেয়ার থাকতে ইনফরমেশন। হবে টুকটাক। হ্যাঁ হ্যাঁ, নন টেক্সচুয়াল থিম যদি চাই, মানে এরকম একটা ব্যাপার রাখা, এবিলিটিটা চাইলে তৈরি করা যায় প্র্যাকটিসের মাধ্যমে, যেন আমি একটা জিনিস বুঝি, তাই না? তো একটা জিনিস দিলে আমি পুরোটা না বুঝি, মোটামুটি যেতে পুরো জিনিসটা সামারিটা যেতে বুঝি, এরকম একটা এবিলিটি তৈরি করা যায়। ঠিক আছে, এটা ওকে। আহসান বলছে ভাই ইউটোপিয়া ওয়ার্ডটা আরেকবার বুঝাই দেন। আহসান, ইউটোপিয়া হচ্ছে আমার একটা পারফেক্ট ওয়ার্ড যেটা কখনো অ্যাচিভ করা সম্ভব না, এটাই হচ্ছে ইউটোপিয়া। ভাই ভোকাবুলারি এবং সিনোনিম থেকে কয়টা কোশ্চেন আসে? তুমি দুইটা ধরে নিয়ে পড়ো, যে দুইটা আসবে। ঠিক আছে, এটা ধরে নিয়ে পড়তে থাকো। কোন সময় নাউন ফ্রেজ? ভাইয়া তুমি নাউন ফ্রেজ আইডেন্টিফাই করবা কিভাবে? নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার উপায় শিখাই দিছি না, প্রোনাউন দিয়ে সাবস্টিটিউট করা যাবে। তোমাদের আসলে আইডেন্টিফিকেশন আসবে। ঠিক আছে, তোমাকে ফ্রেজ বসাইতে দিবে না কিন্তু। ওকে, ফ্রেজের নিচে দাগ দেওয়া থাকবে, তুমি খালি বলবা যে এটা এই টাইপের ফ্রেজ। ওকে, নিউজ পেপার থেকে কি কি পড়বা? নিউজ পেপার থেকে আন্তর্জাতিক পার্টটা খুব ভালো মতো পড়বা, সম্পাদকীয় অংশটা ভালো করে পড়বা। এই দুইটা পাতা পড়লেই মোটামুটি হয়ে যায়, ইন্টারন্যাশনাল পার্ট আর হচ্ছে সম্পাদকীয় এডিটোরিয়াল যেটা। ঠিক আছে, এই দুইটা পার্ট খুব ভালো মতো পড়বো অভিষেক। ওকে, সো আই অর্থনীতিটাও গেস যদি পারে। হ্যাঁ, অর্থনীতির সবগুলা লাগে না যদিও, যেগুলো যেগুলো লাগে বুঝে শুনে যদি পড়তে পারো তাহলে ওটা দেখবা। ঠিক আছে, ওকে, যার যে বইটা ভালো লাগে তুমি সেটাই পড়ো, সমস্যা নেই। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুধু রিসেন্ট কোশ্চেন গুলো দেখবা, আর কিছু লাগবে না, সব দেখতে হবে যে এরকম না। ওকে, সো আই গেস আমাদের তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বেস্ট ঠিক অফ আছে আবরার ভাই, হিমেল ভাই, ধন্যবাদ। আর স্টুডেন্ট ভাইরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।